ঐশ্বর্য, এই, কাঁপছো কেন তুমি? কি হয়েছে? দেখি, তাকাও আমার দিকে। আচমকা রুবাবের কথা শুনে না ঘাড় ঘুরিয়ে তাকালো ঐশ্বর্য। হাসার চেষ্টা করলো, অথচ এখনো থরথর করে কাঁপছে সে। হঠাৎ কাঁপতে দেখে রুবাব দ্রুত পায়ে এগিয়ে এলো। সদ্য শাওয়ার নেওয়া ঠান্ডা হাতটি রাখলো তার কপালে। বুঝলো জ্বরে গা পুড়ে যাচ্ছে। এটা গতরাতে বৃষ্টি ভেজা ফল। রুবাব দ্রুত তাকে বিছানায় শুয়ে পুনরায় ছুটলো ওয়াশরুমের দিকে। পানি এনে রুমাল ভিজিয়ে জলপট্টি দিতে থাকলো। তোয়ালে ভিজিয়ে হাত পা মুছে দিল। তার চোখে মুখে ব্যাকুলতা। ঐশ্বর্য ছলছল চোখে ঠোঁটের কোণে হাসি এঁটে তার দিকেই তাকিয়ে রইল। এতদিন বাইরে থাকলেও মন পড়ে থাকতো এই পুরুষটার কাছে। দীর্ঘশ্বাসের মাঝে বুঝে নিত এই মানুষটাও তাকে ছাড়া ভালো নেই। কিন্তু কিছু করারও নেই। মাঝে মাঝে দূরত্ব ভালোবাসা বাড়ায়, বোঝায় ভালোবাসার গভীরতা। আর যে তার জীবনের সকল অপূর্ণতাটুকু সাদরে গ্রহণ করেছে, জীবনে ঠাঁই দিয়েছে, তাকে পাগলের মতো ভালোবেসেছে, তাকে উম্মাদের মতো ভালোবাসা না যায়, তাহলে কিভাবে হয়? এতে বেইমানি করা হয়ে যাবে না? যাবে তো। ঠিক কারণে সে এই পুরুষটাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। এদিকে হঠাৎ জ্বর কখন এলো, এলেও তাকে বলল না কেন? এই নিয়েও বকলো রুবাব। আবার খেয়াল না করায় নিজের উপরেও ভীষণ রাগ হলো তার। কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে ভেবে উঠতে গেলে ঐশ্বর্য এক হাত আঁকড়ে ধরলো। থেমে গেল রুবাব। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। ঐশ্বর্য মাথা নাড়ালো, অর্থাৎ যেও না প্লিজ। তারপর রুবাবের বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, স্ট্যাচু নড়বে না, এইভাবেই থাকো। এভাবে থাকলে জ্বর কমবে? কিছু খেয়ে মেডিসিন খেতে হবে। খাবো না মেডিসিন। তাহলে কি খাবে? ভালোবাসা খাবো। ভালোবাসা খাওয়া যায়? খুব যায়। খেয়েছো কখনো? খেয়েছি। কে খাইয়েছে কে? সে আমার একান্ত ব্যক্তিগত প্রেমিক বিক্রেতা। ঐশ্বর্যর কথা শুনে না চাইতেও হেসে ফেলল রুবাব। মেয়েটাকে বুকের সাথে চেপে ধরে তার তপ্ত ওষ্ঠে চুমু এঁকে দিল। ঐশ্বর্য কপাল দেখিয়ে দিলে কপালেও আদর রাখলো। এরপর একে একে কপাল, গাল, থুতনি দেখালে রুবাব মিটিমিটি হাসতে হাসতে তার মিষ্টি আবদার মিটালো। সে বরাবরই বিশ্বাস করে যে প্রতিটি মেয়ের জীবনে সুন্দর মানুষ থাকার চেয়ে বিশ্বস্ত থাকা মানুষটা বেশি জরুরি। যার কাছে বুঝদার বুদ্ধিমতির পরীক্ষা দিতে হবে না, মেপে বুঝে কথা বলতে হবে না, যখন তখন আহ্লাদ করা যাবে, রাগ অভিমান করা যাবে, ইচ্ছে মতো দুঃখ জমা রাখা যাবে। এমন একটা মানুষ দরকার, খুব দরকার। কেননা সর্বদা ম্যাচুরিটি দেখানো, রক্তে মাংস করা মানুষদের জীবনেও বিশেষ কিছু কষ্ট থাকে, ব্যর্থতা থাকে, অপূর্ণতা থাকে। সেসব চাপা দেওয়ার জন্য দরকার বিশ্বস্ত মানুষ, বিশ্বস্ত একটি বুক, যার বুকে মাথা রেখে পৃথিবীর সব কিছুকে তার তুচ্ছ অপ্রয়োজনীয় মনে হবে, যার বুকে প্রশান্তি পাওয়া যাবে, যার কথায় অস্থিরতা কমবে, যার মুখ দেখলে চোখ জুড়াবে, মন জুড়াবে। আর যার এইটুকু আছে, তার অর্থের অভাব থাকলেও সে গরিব না, সে সুখী। সব সুখ, সুখ সবার জন্য না। সুখের বাজার বরাবরই চড়া। এজন্যই বোধহয় সুখ সবার কপালে সহে না। উন্নয়ন কেন্দ্রের একটি রুমে পুতির কাজ শেখানো হচ্ছে। প্রশিক্ষক হাতে ধরে শিখিয়ে দিচ্ছে কিভাবে কি কি করতে হবে। শীতল মন দিয়ে সেসব দেখে নিজে করার চেষ্টা করছে। এখানে তার মতো যারা আছে সবাইকে ভিন্ন ভিন্ন কাজ শেখানো হয়। শুয়ে বসে না থেকে এইসব কাজ করে ব্যস্ত রাখা হয়। তখনই তাকে জরুরিভাবে ডাকা হলো। দ্রুত যেতে বলা হলো সাক্ষাৎ কক্ষে। কিন্তু আজ কারো আসার কথা না। আবার কিছু হলো না তো, এই কথা ভেবে দাঁড়ালো না, এক ছুটে বেরিয়ে গেল। আজকে শুক্রবার বিধায় সাক্ষাৎ কক্ষে ভিড়টা একটু বেশি। কক্ষটির মাঝখানে বড় লোহার জাল দিয়ে দুই পাশে বিভক্ত। এর এক পাশে কয়েদিরা দাঁড়ায়, অন্য পাশে দর্শনার্থীরা। মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা থাকে, যাতে সরাসরি স্পর্শ করা না যায়। অন্যরা তাদের প্রিয়জনদের সাথে দেখা করতে এসেছে, কথা বলছে বিধায় কক্ষটি শোরগোলপূর্ণ। শীতল উকিঝুঁকি মেরে লাফ মেরেও শুদ্ধকে খুঁজলো, কিন্তু না পেয়ে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। তাহলে কি শুদ্ধ আসেনি? কই, বাড়ির কাউকে দেখছে না কেন? উৎসুক হয়ে পায়ের গোড়ালি উঁচু করে আরেকবার খুঁজতে তার দৃষ্টি আটকালো ভিড়ের মাঝে, একদম কর্নারে। বিস্ময়ে চোখ জোড়া বড় বড় হয়ে গেল। না চাইতেও টইটুম্বুর চোখের জলে ঝাপসা হয়ে এলো সামনে দাঁড়ানো মানুষটার মুখ। ঠোঁটে ফুটলো মিষ্টি হাসি।
মানুষটাকে দেখা মাত্রই সেদিকে ছুটে গিয়ে ধরার চেষ্টা করলো। কান্নারত কণ্ঠে চঞ্চল হয়ে চেঁচিয়ে বলতে লাগলো, ভাইয়া, ভাইয়া এসেছো? এই যে এদিকে, আমি দেখতে পাচ্ছ আমাকে? কথাগুলো বলতে বলতে শীতলের কণ্ঠস্বর যেন কান্নায় বুঝে এলো। বন্দি পাখির মতো ছটফট করতে লাগলো। হাত বাড়িয়ে ভাইকে ছোঁয়ার আপ্রাণ চেষ্টা চালালো, কিন্তু লোহার জালের ছোট ছোট ফাঁক গলিয়ে ভাইকে সে ছুঁতে পারলো না। বরং শক্তি প্রয়োগ করায় ঘষা লেগে হাতে খুব ব্যথা পেল। আফসোসে বুকখানা ভার হয়ে এলো। ওদের ভাই বোনের মাঝে জালটা না থাকলে এতক্ষণে ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়তো, চিৎকার করে কেঁদে বুকের হাহাকার গুলো কমাতে পারতো। খোলসে আবৃত আবরণটুকু ছুঁড়ে আগে শীতল হয়ে যেত, যে শীতল কিছু হলে গড়গড় করে সব কথা উগলে দিতে পারত। সামান্য ব্যথা পেলে চিৎকার করে কেঁদে কেটে বাড়ি মাথায় তুলে রাখতো। কেউ বকলে তোতা পাখির ন্যায় অভিযোগের ঝুড়ি খুলে বসতো। কিন্তু এসব যে কিছুই হলো না। শত চেষ্টা করেও ভাইকে ছুঁতে পারলো না। এই না পারাটুকুতেই অসহায় সুরে ডুকরে কাঁদতে লাগলো। আহা, কি করুণ সেই কান্না! এদিকে বোনকে কাঁদতে দেখে সায়নের পাগল প্রায় অবস্থা। তার চোখ জোড়া লাল বর্ণ ধারণ করেছে, না চাইলেও টপ টপ করে অশ্রু ঝরে যাচ্ছে। কণ্ঠস্বর যেন বাকশক্তি হারিয়েছে। হাত পা ধীরে ধীরে কাঁপছে, দেহের ভারসাম্য ধরে রাখা কষ্ট হয়ে যাচ্ছে। তবুও কান্না ভেজা কণ্ঠে বহু কষ্টে উচ্চারণ করলো, যজা জান বাচ্চা। এতদিন পর ভাইয়ের মুখে ভীষণ প্রিয় ডাক শুনে থমকে গেল শীতল। ওর কলিজাখানা যেন জুড়িয়ে গেল। সে ছটফটিয়ে জবাব দিল, এই যে আমি। কাঁদে না পাখি, ভাইয়া এসে গেছি। এবার সব ঠিক হয়ে যাবে। আসতে এত দেরি করলে কেন ভাইয়া? আমি যে তোমার অপেক্ষাতেই ছিলাম। তা ঠিক আছো তো তুমি? ব্যথা সেরেছে তোমার? ডাক্তার কি বলেছে? বন্দি দশাতেও তার জন্য ব্যাকুল হতে দেখে সায়ান জালে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগলো। কে বলে সে এতিম? কে বলে চৌধুরীরা তার কেউ না? ঠিক এই কারণেই চৌধুরীদের রক্তের না হয়েও পড়ে আছে চৌধুরী নিবাসে। কে কি ভাবলো তার হিসাব না কষে বরং উপলব্ধি করেছে বাড়ির মানুষরা তাকে কিভাবে দেখছে, কিভাবে গ্রহণ করছে। যখন দেখলো বাড়ির সবাই তাকে শাসনের আড়ালে ভালোবাসে, তখন নিজেকে কখনো পর ভাবার অবকাশ পায়নি সে। এজন্য নিজেকে কখনো এতিম বলে মনে হয়নি। তাছাড়া শাহরিয়ার চৌধুরীর সবচেয়ে শক্তি হলো তার ভাই বোনেরা। যার এমন ভাই বোন আছে সে এতিম হতে পারে? পারে না, কখনো না। যারা তাকে এতদিন স্নেহের চাদরে মুড়িয়ে রেখেছে, সম্মান দিয়েছে, অসহায় হয়েও ভাই হওয়ার অধিকার দিয়েছে, মুখ ভর্তি করে ভাইয়ার দিকে বুক ভরিয়ে দিয়েছে, শান্তির জীবন দিয়েছে, তারাই যেন তার মূল শক্তি, তার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। শুধু তারা পাশে থাকলে শাহরিয়ার চৌধুরী কোনোদিনও গরিব হবে না। সে এটাও ভাবে তার জীবনের বিনিময়ে যদি কখনো তার ভাই বোনদের মুখে হাসি ফোটে, তাহলে হাসতে হাসতে জীবন বিসর্জন দিবে। কিন্তু সেই সুযোগ হলো কই? হলো না, পারলো না। বরং তাকে বাঁচাতে গিয়ে ভাই বোনদের জীবন থেকে সুখ হারিয়ে গেল, হাসি মুছে গেল। এ আফসোস মুছবে কিভাবে সে? কিভাবে এ ক্ষত সারাবে? সায়নকে এভাবে কাঁদতে দেখে শীতল বারণ করেই যাচ্ছে, আদুরে সুরে ডাকছে, কিন্তু সায়ন যেন আজ আর নিজেকে সামলাতেই পারছে না। অগত্যা শীতল জালের ফাঁক গলিয়ে এক আঙ্গুল ঢুকিয়ে ভাইয়ের চোখ ছুলো। আঙ্গুলের ডগার সাহায্যে ভাইয়ের চোখ মুছে দিয়ে ব্যাকুল হয়ে বলল, তোমাকে কাঁদতে দেখলে আমার খুব কষ্ট হচ্ছে। থামো ভাইয়া, প্লিজ থামো। শীতলের বাড়িয়ে দেওয়া আঙ্গুল কপালে ঠেকিয়ে অঝরে কাঁদতে লাগলো সায়ন। তার কলিজাখানা কেউ যেন যত্ন করে থেতলে দিচ্ছে। তার কষ্ট আরো দ্বিগুণ হয়েছে, কারণ তার আদরের বোনটা তার জন্যই হাতে অস্ত্র তুলে নিয়েছে, গায়ে খুনি তকমা লাগিয়েছে। বাড়ির বাইরে এক রাত না থাকা মেয়েটা এখানে পড়ে আছে। যাদের সম্পর্কের সূচনা তার হাত ধরে হয়েছিল, আজ তারাই তার কারণেই দুই চোরই আলাদা। তাদের ছটফটানি মানা যায়, সহ্য করা যায়? কি করে বুঝাবে শুদ্ধ শীতলের এই দূরত্ব? মানতে পারছে না সে। ওদের বুক চাপাও কষ্ট দেখলে শ্বাসটা যেন আটকে আসছে। ভাই বোনদের কিচিরমিচির আগের বাড়িটা সব সময় পূর্ণ থাকতো, সুখ যেন উতলে উঠতো বাড়ির আনাচে কানাচে। অথচ এখন বাড়ি থেকে যেন সুখ হারিয়ে গেছে, শান্তি পালিয়ে গেছে। এসব হয়েছে তার কারণে। সে যদি সারাফাত চৌধুরীর কথা শুনে রাজনীতিতে না জড়াতো, তাহলে এমন হতো না। শুধু তার কর্মফল ভোগ করেছে তার ভাই বোনেরা, বাড়ির সব সদস্যরা, যারা এতদিন তাকে আগলে রেখেছিল। তবে কি এটাই তাদের প্রাপ্য?
এই তার প্রতিদান? সায়ন আর ভাবতে পারলো না, শুধু ছটফটিয়ে আফসোসের অনলে পুড়তে লাগলো। সেই আফসোস কান্না হয়ে অঝরে ঝরতে লাগলো। এদিকে ওদের এভাবে কাঁদতে দেখে বাকিরা কথা ভুলে হতবাক হয়ে তাকিয়ে রইল। কেউ কেউ কেঁদেও ফেললেন তাদের আহাজারি দেখে। সায়নকে শীতল কত করে বারণ করছে, শরীর খারাপ করবে তা মনে করিয়ে দিচ্ছে, কিন্তু সায়নের যেন নিজেকে সামলানো দায় হয়ে পড়েছে। তার ইচ্ছে করছে জাল ভেঙে বোনকে বাড়ি নিয়ে যেতে, আর আইনকে মাধ্যমা আঙ্গুল দেখিয়ে চিৎকার করে বলতে, তোদের আইনকে আমি চুদি চুদি তোদের লোক দেখানোর নিয়মকে আমার বোন অন্যায় করেনি, শুধু আমার ঢাল হয়ে দাঁড়িয়েছে সে। আর এটাকেও তোরা অপরাধ বলিস? কিসের অপরাধ? এটা যদি অপরাধ হয় তাহলে ভাইয়ের সামনে বোনের সম্মানহানি করাও তোদের কাছে পুণ্যের কাজ? যদি তাই হয় তবে প্রার্থনা করি এমন পুণ্য যেন তোদের সঙ্গেও হয়। কথায় বলে আইন অন্ধ, আসলেই অন্ধ। ধিক্কার জানাচ্ছি তোদের আইন অন্ধ, তোদের অন্ধ আইনকে ধিক্কার, তোদের অন্ধ বিচার ব্যবস্থাকে। আজম এতক্ষণ দরজার কাছেই দাঁড়িয়ে ছিল, ওদের দিকে মুখ লুকিয়ে কাঁদছিল, কিন্তু হঠাৎ খেয়াল করলো সায়নের শরীরটা কাঁপছে। তখনই সে দ্রুত আগলে ধরলো, শান্ত হাতে বলল। কিন্তু সায়ন তার কথা গুরুত্ব দিল না, বরং তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আজম ওদের বল না আমার বোনটাকে ছেড়ে দিতে। বোন ছাড়া বাড়ি ফিরবো কোন মুখে? ও বাচ্চা একটা মেয়ে, ওসব জেল টেল ওর জন্য না। জেল খাটতে হয় আমি খাটবো, শাস্তি দিতে হয় আমাকে দিক, তাও অন্তত বোনটাকে এবার ফিরিয়ে দিই। শীতলের কান্না থেমে গেছে, জালে মাথা ঠেকিয়ে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। গর্ব হচ্ছে, ভীষণ গর্ব হচ্ছে যে এমন একজন ভাইয়ের বোন সে। তখন সেখানে শুদ্ধ উপস্থিত হলো, এদিক ওদিক তাকিয়ে সায়নের পাশে দাঁড়ালো, ঘেমে নিয়ে একাকার অবস্থা। শীতলের সঙ্গেও চোখাচোখি হলো, বুঝলো পুরো দমে কান্নার পর্ব চলেছে, তাই সায়নকে ধরে শীতলকে বলল, ওই রুমে যা, আমরা আসছি। শুদ্ধর বলতে দেরি হলো, শীতলের ছুটতে দেরি হলো না। সে চোখ মুছে এগোতে লাগলো ভিজিটিং রুমের দিকে। আজকে ভিজিটিং রুমে দেখা করার অনুমতি পায়নি বিধায় এখানে আসতে হয়েছিল। তারপর টাকা খসাতে কিছুক্ষণের মধ্যে অনুমতি পেয়ে গেল। শীতল দৌড়ে ওই রুমে ঢুকতেই থমকে দাঁড়িয়ে গেল। ঝাপসা দুই চোখে দেখলো রুবাব, স্বর্ণ, শখ, সাম্য, সৃজন দাঁড়িয়ে আছে। তাদের দেখে হাউমাউ করে কেঁদে উঠতে ভাই বোনেরা তাকে আগলে নিল, একসাথে কেঁদে উঠলো। সায়ন প্রবেশ করলে সেও যুক্ত হলো। সায়ন শীতলের হাত কপালে ঠেকিয়ে অঝরে কাঁদলো, কত কিছু বলল, কত কিছু বোঝালো। এক সময় শীতল কাঁদতে কাঁদতে তাকে সবচেয়ে বেশি আঘাত দেওয়া মানুষটার নামে অভিযোগ দিল। ভাইয়া, বাবা বাবা আমাকে ফাঁকি দিয়েছে, আসবো বলে আসেনি, মিথ্যা বলেছে আমাকে। কত কাঁদি কত ডাকি তাও আসে না। আচ্ছা, কবরে কি মেয়ের ডাক পৌঁছায় না? সায়ন জবাব দিতে পারলো না। রুবাব, স্বর্ণ, শখ ডুকরে কেঁদে উঠলো। বুকে জমা হাহাকারগুলো একে একে উগলে দিতে লাগলো শীতল। শুদ্ধ নীরবে দাঁড়িয়ে দেখলো ভাই বোনদের মেলবন্ধন। আজম ও শুদ্ধর পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে চোখ মুছছে। কি আশ্চর্য, চোখ মুছতে না মুছতে আবার ভিজে যাচ্ছে। এদিকে টাইম দেখে শুদ্ধ স্মরণ করিয়ে দিল, হাতে আছে আর মাত্র 10 মিনিট। 10 মিনিট শুনে বহু কষ্টে তারা নিজেদের সামলে নিল, স্বাভাবিক হওয়া আপ্রাণ চেষ্টা চালালো। সায়ন তখন শীতলের চোখ মুখ মুছে দিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, কিরে পাজি, তোর জন্য নাকি আমার ভাইকে জরিমানা দিতে হয়েছে? এটা কি ঠিক হয়েছে? বেচারা ভাই আমার। শীতল প্রথমে ওর কথা বুঝতে পারেনি, পরে বুঝে শুদ্ধর দিকে তাকিয়ে ছলছল চোখে ফিক করে হেসে ফেলল। তার দেখে বাকিরাও হাসলো। তখন রুবাব শীতলের মাথায় হাত বুলিয়ে বলল, আরে বোন, আর কাঁদে না বোন, এবার সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে, তবে 1 বছর পর। আরে না, কিন্তু রায়? এবার শীতলের মুখের কথা কেড়ে নিয়ে সায়ন জবাব দিল, ওসব রায়ের গুষ্টি কিলাই। শীতল হাসলো, চোখ মুছে সাম্য সৃজনকে কাছে টেনে নিল। হাসতে হাসতে ওদের ছোট্ট বুকে মাথা রেখে বলল, লাল পেয়ারা গাছে পেয়ারা ধরেনি, ডাসা ডাসা হয়েছে কি? খবরদার ওদিকে ভুলেও তাকাবি না, খুব মারবো কিন্তু। তার কথা শুনে পাজি দুটো ফুপিয়ে ফুপিয়ে বলল, মিস ইউ আপিউ, তাড়াতাড়ি বাড়ি ফিরো, তোমাকে ছাড়া আমরা কেউ ভালো নেই, একটুও ভালো নেই। ছোট ভাইদের কথায় শীতল তাদের হাতের উল্টো পিঠে চুমু খেলো। তারপর শুদ্ধকে দেখিয়ে হঠাৎ বলল, বলতো ওইটাকে? ওর কথা শুনে সাম্য সৃজন ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। শুদ্ধ ভাইকে শীতলাপু চিনতে পারছে না। কাঁদতে কাঁদতে সব ভুলে গেল নাকি? তারা উত্তর দিচ্ছে না দেখে শীতল তারা দিয়ে পুনরায় বলল, কি রে বল? শুদ্ধ ভাইয়া? না, ওইটা আমার বর, আর তোদের দুলা ভাই। এবার বল কি ভাই? দুলা ভাই।
ঠিক এই মুহূর্ত থেকে ওনাকে গাল ভর্তি করে দুলাভাই ডাকবে। ভাইয়া না, দুলাভাই। যখন যেটা ইচ্ছে করবে আবদার করবে। যতক্ষণ না দিবে ততক্ষণ মাটিতে শুয়ে গড়াগড়ি করবে। দরকার হলে তোদের দাবি না মানা পর্যন্ত পা ছাড়বি না। মনে থাকবে? শীতলের কথা শুনে বাকিরা মুখ টিপে হাসলেও সাম্য সৃজন ভয়ে ভয়ে শুদ্ধর দিকে তাকালো। সায়ন রুবাব ভাই হলেও একটা কথা ছিল, কিন্তু শুদ্ধ ভাইকে একটু ভয়ই লাগে। এদিকে শুদ্ধ নিশ্চুপ হয়ে দেখছে তার ব্যাঙাচির দুষ্টুমি। কতদিন পর ওই ঠোঁটে দুষ্টু হাসি ফুটলো, চোখে ভাসলো তাকে জ্বালানোর প্রবণতা। এদিকে তাদের সময় শেষ। সুন্দর মুহূর্তগুলো কেন যে তাড়াতাড়ি চলে যায়, মনে হলো দুটো কথা বলতে না বলতেই সময় ফুরিয়ে গেল। আরো কত কথা জমা থেকে গেল। অগত্যা বুক চাপা কষ্ট নিয়ে সবাইকে ছলো চোখে বিদায় নিতে হলো। ধীরে ধীরে এগিয়ে গেল তারা। শীতল শুদ্ধর দিকে একবার তাকিয়ে মিষ্টি করে হাসলো। কি চমৎকার সেই হাসি! হাসতে হাসতে তার গাল ভিজে গেল। এবারও শুদ্ধ নির্বাক হয়ে তাকিয়ে রইল। শীতল গেলে সেও চলে যাবে। শীতল দুপা বাড়িয়ে দ্রুত ফিরে এলো। দরজার কাছে পাহারা দেওয়া পুলিশ সিসি ক্যামেরা তোয়াক্কা না করে শুদ্ধর বুকে ঝাঁপিয়ে পড়ল। পাহারাদার এতক্ষণে তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের ভেতরে নজর রাখছিল। মূলত ওনার কাজই এটা। এতক্ষণ ধরে ভাই বোনদের কান্না কিংবা এই মুহূর্তের ঘটনা কোনোটাই ওনার দৃষ্টিগোচর হলো না। খুব ভালো করে জানেন এদের ব্যাপারে, তাই দৃষ্টি সরিয়ে নিলেন। কতদিন পর শীতল শুদ্ধর গলায় মুখ ডুবিয়ে জোরে জোরে শ্বাস টানলো। বিড়বিড় করে বলেই ফেললো, খুব মিস করি। শুদ্ধ তাকে আরো শক্ত করে বুকের ভেতর আগলে নিল, মাথায় আদর রাখলো। তারপর শীতলের কথার ধার না ঘেঁষে বলল, শুকনো খাবার আর ফলমূল এনেছি, একটাও যেন নষ্ট না হয়। আগেও বলেছি সুস্থ থাকতে হবে, নিজের যত্ন নিতে হবে। আমি কি বলেছি কানে ঢুকেছে? আর একটা কথা, পেট ব্যথা করে বা অন্য কোনো সমস্যা? শীতল না বোধক মাথা নাড়ালো, অর্থাৎ করে না। তারপর কয়েক সেকেন্ড চুপ থেকে শীতল বলল, আমারও না ওই স্মেলটা খুব ভালো লাগে। কোন স্মেল? বেবিদের গায়ের স্মেল। শুদ্ধ নিশ্চুপ, বুঝতে বাকি রইল না তার কথার মানে। সে আর একটু শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে বলল, এবার যে যেতে হবে সাবধানে যাবেন। হুম। আবার কবে আসবেন? রোজা আসা রোজ আসা তো সম্ভব না। আগের মতোই শুক্রবার অবশ্যই আসবো। আচ্ছা। দুজনের কারোরই পা উঠছিল না, ছেড়ে যেতে মন টানছিল না। খুব ইচ্ছে করছিল সময় এখানেই থমকে যাক, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই দুজনকেই দুই পথে পা বাড়াতে হলো। শুদ্ধ বাইরে এসে দেখে বাকিরা তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। শুদ্ধ আরেক জায়গায় যাবে, তাই তাদের চলে যেতে বলল। সায়ন শুদ্ধকে একা ছাড়বে না। অসুস্থ শরীরে শুদ্ধর সঙ্গে যাওয়ার জন্য গাড়িতে চেপে বসলো। অগত্যার রুবাব বাকিদের নিয়ে রওনা হলো, আর শুদ্ধ অন্য পথ ধরলো। কেন জানি সায়ন একেবারে নিশ্চুপ হয়ে গেছে, চোখের উপর এক হাত রেখে চুপ করে বসে আছে। বিদায় মুহূর্তে শীতল কেমন মায়া মায়া চোখে তাকিয়েছিল। ছলো ছলো চোখ দুটো যেন তাকে চিৎকার করে বলছিল, আমাকেও নিয়ে যাও না ভাইয়া, আমিও বাড়ি যাব, আমার আম্মুর কাছে যাব। এখানে আমার ভালো লাগে না, তোমাদের ছাড়া সময় কাটে না, কষ্ট হয় আমার, খুব কান্না পায়। তখন চট করেই বুঝে গিয়েছিল বোনের চোখের ভাষা। চোখে ভাসছে আদুরে মুখখানা। শখ বরাবরই ঘর কোনো লাজুক না ডাকলে কাছে ঘেঁষে না। তার মানে এই না সে ভাইদেরকে কম ভালোবাসে, কিংবা ভাইরেও তাকে কম ভালোবাসে। আসলে শীতল তার মতো বাচাল, তাই দুজনের জমতো বেশ। শীতলের মুখে ডাক হাক বেশি, যার কারণে ওর প্রতি মায়াও একটু বেশি। এসব ভাবতে ভাবতে পুনরায় তার চোখ জোড়া ভিজে উঠল। অশ্রু ঝরে গেল নিজের অজান্তেই। তখন শুদ্ধ গাড়ির হুইল ঘোরাতে ঘোরাতে মলিন হেসে বলল, একদিনে কাহিল হলে চলবে? আমার দিনগুলো তো এভাবেই কাটছে। এভাবেই তাকে দেখে আসি, বুকে পাথর চেপে একা রেখে আসি। একথা শুনে সায়নার নিজেকে সামলাতে পারলো না। শুদ্ধকে জাপটে ধরে শব্দ করে কেঁদেই ফেললো। অতর্কিতে শুদ্ধ দ্রুত গাড়ি ব্রেক কষলো। সায়নের তপ্ত চোখের জলে মুহূর্তে ভিজে উঠল শুদ্ধর কাঁধ। কেন জানি সায়নকে কাঁদতে দিল শুদ্ধ। নিজে না কাঁদতে পারলেও ভাইকে কাঁদার সুযোগ দিল। কিছুক্ষণ পর বলল, পার্টি অফিসে যাবে? ছেলেপুলেরা তোমার অপেক্ষায় আছে। না, ঠিক আছে যেও না, তবে মেয়েদের মতো ফ্যাস ফ্যাস করে কেঁদো না। ষাটটার কি অবস্থা করলে! বাচ্চার বাপ হতে যাচ্ছ, তাও জড়াজড়ির স্বভাব যাচ্ছে না। ভাইয়ের কথা শুনে সায়ন মুখ তুলে কটমট করে তাকিয়ে রইল। তারপর কিছুক্ষণ চুপ থেকে নাকের সর্দি শুদ্ধর গায়ে মুছতে গেলে শুদ্ধ একদম সিটের সঙ্গে সিটিয়ে গেল। হুমকিও দিল, এ কাজ করলে খবর আছে। তা দেখে সায়ন টিসিতে হাত নাক মুছে বাইরে তাকিয়ে রইল।
শুদ্ধ গাড়ির স্টার্ট দিলে কিছু একটা মনে হতে সায়ন খেকিয়ে উঠে বলল, কোন চুতিয়া আমার বোনকে 1 বছরের রায় দিয়েছে? কোন যুক্তিতে দিয়েছে? কি নাম ওর? বালের আইন মারায় সে। ওর আইনকে কারেন্ট করে ওর পেছনেই লাগিয়ে দেব। কিসের 1 বছরের জেল? কে থাকবে 1 বছর? আমার বোন কখনোই না। এই কোর্টের রায় আমি মানি না। হাইকোর্টে আপিল করব আমি। আচ্ছা করো, আপাতত শান্ত হও। আমার বোনটা কাঁদছে আর তুই শান্ত হতে বলেছিস? বোন বাড়ি নাই, ওই বাড়িতে থাকবো কি করে আমি? আমার নিঃশ্বাস যে আটকে আসছে ভাই। এবার শুদ্ধ বেশ শান্ত স্বরে জবাব দিল, আমারও দম আটকে আসে, তবুও তো বেঁচে আছি। হয় কিছু কর, নয়তো আমি মাঠে নামলে সব তামা তামা করে ফেলবো। এ কথা শুনে ভাইয়ের দিকে একপল তাকালো শুদ্ধ। তারপর কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলল, চিৎকার করে ক্ষমতার বড়ায় আর বুদ্ধি খাটিয়ে জেতা এক জিনিস নয় ভাইয়া। ইয়াসিরও ঠিক এই ভুলটাই করেছিল। ও ভেবেছিল ক্ষমতার দাপট দেখালে জজ ভয়ে কাঁপবে, ওর কথা মেনে শীতলের জামিন হবে। কিন্তু এগুলো কি এতই সোজা? হয়তো সোজা ভেবে ইয়াসির এর পরের ভুলটা করেছিল। জজকে সরাসরি খুনির হুমকি দিয়েছিল, ওনার বোনের স্ক্যান্ডেল ভাইরালের ভয় দেখিয়েছিল, এমনকি ক্ষমতার দাপটে জজের প্রতিবন্ধী বাচ্চাটাকে আটকে রেখেছিল। সেদিন জজ হয়তো পরিবারের সম্মান আর বাচ্চার পানের মায়ে কেসটা অন্যকে হ্যান্ড ওভার করেছিল। তারপর রায় ঘোষণার পর জানলাম বর্তমানের জজ আর আগের জন সম্পর্কে তারা কলিগের পাশাপাশি আপন ভাইরা ভাইও। ক্যালকুলেশন বুঝলাম এবার। তাও তোমার কি মনে হয়, আদালতের আদালতের কেস জজের টেবিলে সীমাবদ্ধ থাকে, খাবার টেবিলে সেই প্রসঙ্গ ওঠে না? অবশ্যই ওঠে। এবং তারা নিরপেক্ষতার মুখোশে ঠিকই সুযোগে সদ্ব্যবহার করে। এখন সেই হিসেবে ইয়াসিরের ভুলের মাসুল শীতলকে দিতে হচ্ছে। এখন তুমি যদি চাও তাহলে তোমার ক্ষমতাও দেখাতে পারো, তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। দিন শেষে আমিও তো আছি এসব সামাল দেওয়ার জন্য। সায়ন জবাব দিল না, বরং এক দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। শুদ্ধের শেষের কথায় অভিমান খুঁজে পেল। পরক্ষণে তার দৃষ্টি নত হয়ে এলো। আর ভাবতে পারলো না এসির ঠান্ডা বাতাসেও দরদর করে ঘামতে লাগলো। তখন শুদ্ধ পুনরায় বলল, আমি থেমে নেই, হালও ছাড়িনি, একটু ধৈর্য ধরো। এখন আবেগের বশে ভুল করা যাবে না। তোমার আমার একটা ভুলে তীরে এসে তরি ডোবার মতো হবে। আর এর খেসারত দিতে হবে তোমার বোনকে। শাহান একদম শান্ত হয়ে গেল। শুদ্ধ ভাইয়ের মনের অবস্থা বুঝে মুচকি হেসে জিজ্ঞাসা করলো, মন কি খুব বেশি খারাপ? তা আইসক্রিম কিনে দিলে দেব নাকি ফুল চুমু? ছি! শুদ্ধকে মুখ কুঁচকাতে দেখে সায়ন হেসে ফেলল। তারপর উকিলের সঙ্গে কথা বলে কিছু কাগজপত্র যাচাই বাছাই করে দুই ভাই বাড়িতে ফিরল। বাড়ি ফেরা মাত্রই সাম্য সৃজন শুদ্ধকে পানি এগিয়ে দিল। সঙ্গে শীতলে শিখিয়ে দেওয়া কথা মতো প্রতিটা কথায় দুলাভাই ডাকটা যুক্ত করলো। শুদ্ধ ভুরুজোড়া কুঁচকালো, পাজি দুটো দূরে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে লাগলো। কাছে ডাকতেও এলো না। সারাদিনই যতবারই শুদ্ধর সঙ্গে দেখা হলো ততবারই দুলাভাই ডেকে কান ঝালাপালা করতে লাগলো। এই নিয়ে বড়রা না চাইতেও হেসে ফেললেন। অনেকদিন পর কিছু মুহূর্তের জন্য ড্রয়িং রুমে তাদের কিচিরমিচির শোনা গেল। শুদ্ধ আর দাঁড়ালো না, রুমে গিয়ে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ল। তার বুকের বাঁ পাশে হাত রেখে একা একাই বিড়বিড় করে, আমারও ভালো লাগে না, ভীষণ ভালো লাগে না বেবিদের। আমাদেরও আমারও ভালো লাগে, ভীষণ ভালো লাগে বেবিদের গায়ের স্মেল। পরদিন সকালবেলা সকালের নাস্তা সেরে আজমের সঙ্গে পার্টি অফিসে এসেছে সায়ান। ভীষণ কষ্ট হয়েছে হাঁটতে, তবুও এসেছে। তাকে দেখে দলের ছেলেরা যেন হাতে চাপ পেয়েছে। কত গল্প হলো, হাসাহাসি হলো, পূর্বের ফুর্তিবাজ ভাইকে পেয়ে তারাও ভীষণ খুশি হলো। জোর গলায় বলল মেয়র পদ শাহরিয়ার ভাইয়ের জন্যই বরাদ্দ। এই শহরে রাজা হয়ে দাপিয়ে বেড়াবে শাহরিয়ার ভাই। ভাইকে মেয়রের আসনে দেখা তাদের কতদিনের স্বপ্ন। অবশেষে তাদের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। এবং আবদার জুড়ে বসলো নির্বাচনের ফল প্রকাশের পরপরই বিদেশি ব্যান্ডের কিছু টেস্ট করাতে হবে। সায়ন গালি দিলে তারা বেহায়ার মতো হেসে উঠল। কথায় কথায় আরো শুনলো তার অনুপস্থিতিতে শুদ্ধর কথা মতো নাকি প্রচার চালিয়ে গেছে। জনগণকে তাদের দলে টানতে অনেক কিছুই করেছে। সব মিলিয়ে জনগণ তাদের সাপোর্টে। তার জয় নিশ্চিত। আবু সিদ্দিকও ভয়ে গা ঢাকা দিয়েছে, তার হদিস পাওয়া যাচ্ছে না। রবু রবিও একটু কাবু হয়েছে, আগের মতো দাপটে চলে না। সব শুনে সায়ন হাসলো। তারপর আরো কিছুক্ষণ সেখানে থেকে আজমকে নিয়ে কোথায় যেন গেল। কোথায় গিয়েছিল কাউকে বলেনি, তবে শুদ্ধর কাছে ঠিকই খবর চলে এলো যে সায়ন নিজে গিয়ে নির্বাচন বাতিল করার আবেদনপত্র জমা দিয়ে এসেছে। সে রাজনীতি করবে না, আর না করবে নির্বাচন,
শেষ মুহূর্তে এসেও আবেদনপত্র যেন মঞ্জুর হয় তাই হসপিটালের রিপোর্ট জমা দিয়েছে। হঠাৎ এই কাজ কেন করলো? কি ভেবে করলো? মেয়র হওয়া ভাইয়ের স্বপ্ন ভেবে নিজে এতদিন খেটেছিল, এত ঝড়ঝাপটার মাঝেও তাকে কেউ দমিয়ে রাখতে পারেনি। বিপক্ষ কারো হুমকিতে পিছিয়ে যায়নি, ভয় পায়নি। তবে জেদ ধরে রেখেছিল যে আসনের জন্য ভাইয়ের রক্ত ঝরেছে সেই আসনই দখল করবে, সেই ভাইকে বসিয়ে তারপর দম ছাড়বে। অথচ ভাই এসেই কিনা এমন একটা সিদ্ধান্ত নিল, একবার জানানোর প্রয়োজন মনে করলো না। এতদিনের করা সব কষ্ট বিফলে গেল। তাই শুদ্ধ সিদ্ধান্ত নিল সায়ন না বললে সেও আগ বাড়িয়ে কিছু বলবে না। তোমার নাম শীতল না? খুন করে জেল খাটছো তাই না? হঠাৎ করে কারো মুখে নিজের নাম শুনে শীতল দৃষ্টি তুলে তাকালো। সামনে দাঁড়ানো তারও বয়সী একটি মেয়ে। ছিপছিপে গরনের মেয়েটি কেমন তাচ্ছিল্য করে কথাটা বলল যেন। মেয়েটিকে চেনে, তার নাম সাবরিনা। এসে থেকে দেখছে মেয়েটি যাকে তাকে খোঁচা মেরে কথা বলে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। পুলিশের সঙ্গে তর্কাতর্কির কারণে গত পরশুও পানিশমেন্ট পেয়েছে। পানিশমেন্ট ছিল এখানকার ওয়াশরুম পরিষ্কার করা। হাসতে হাসতে একা একা করেওছে। এছাড়া খাবার খেতে গিয়ে ঝামেলা করে, অন্যের কাপড় ফেলে নিজেরটা রাখে, কেউ ওয়াশরুমে গেলে বাইরে থেকে দরজা লক করে দেয়, কাজ করতে দিলে অন্যকে ধমকিয়ে করিয়ে নেয়। সবই দেখে কিন্তু অপ্রয়োজনে কারোর সাথে কথা বলে না, আগ বাড়িয়ে ভাব জমাতেও যায় না। চোখের সামনে যদি দুটো মেয়েকে গল্প করতে দেখে কিংবা হাসতে দেখে তখন কেয়ারার কথা মনে পড়ে। মনে পড়ে একসাথে কাটানো মুহূর্তের কথা, তাদের কত কথা, কত গল্প, কত স্বপ্ন পূরণ হওয়া বাকি। বিয়ের পর দুই বান্ধবীর একসাথে হানিমুনে যাওয়া বাকি, নিজেদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়াও বাকি। নানান অবান্তর ভাবনার মধ্যেও কত সুখ ছিল, কত খুশি ছিল। সময়ের ব্যবধানে সব শেষ, সব তুচ্ছ আজ। হারিয়ে গেছে দুষ্টুমির সঙ্গী, হারিয়ে গেছে মনের কথা আদান প্রদান করার প্রিয় বান্ধবী। এই তুই কলেজে না গেলে আমি যাব না বলা মানুষটি তাকে ফেলে অন্ধকার কবরে শুয়ে আছে। কতদিন দেখা হয় না, কথা হয় না, জাপটে ধরে দুষ্টু মিষ্টি খুনসুটি করা হয় না। সত্যি বলতে যখনই তার কথা খুব মনে পড়ে, স্মৃতি চুলকে চোখের সামনে ভেসে ওঠে খুনসুটির মুহূর্তগুলো। তখন চোখের পানিতে রাস্তা দেখতে পায় না, শ্বাস আটকে আসে, ভাবতে পারে না তার কারণে তার বান্ধবী পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে। আর যখনই এসব ভাবে তখন নিজেকে বড্ড অসহায় লাগে। এদিকে সাবরিনা তখনও জবাবের অপেক্ষায়, তার চোখ মুখে একরাশ বিরক্ত। শীতল জবাব দিলে দুটো খোঁচা মারার পরিকল্পনা এঁটেছে সে। এ কাজটা বরাবরই ভালোই পারে। সত্যি বলতে মেয়েটাকে কেন জানি পছন্দ না। সবসময় চুপ করে বসে থাকে, পুলিশ থেকে শুরু করে সবাই কেন জানি তাকে নিয়ে ফুসুর ফুসুর করে। বড় বাড়ির মেয়ে নাকি সে, তাকে কি? সে যাই হোক, এত ভেবে কাজ নেই তার। এখানে বড় ছোট সবাইকে এক নজরে দেখা হয়। তো সে এসেছিল একটা কথা জানার জন্য, ভালোই ভালোই জানালে ভালো, নয়তো মেয়েটাকে দুটো থাপ্পড়ও মেরে যাবে। এমনিতেও ধনীর দুলালিদের সঙ্গে তার যায় না, এক একটা ন্যাকা ষষ্ঠী দেখলেই ইচ্ছে করে ঠাস করে মেরে দিতে। কেন ইচ্ছে করে জানি না, তবে তার থেকেও বেশি অ্যাটেনশন পেলে তাকে সহ্য হয় না। সে কিছু না করলেও শত্রু মনে হয়। সাবরিনার সম্পর্কে ধারণা থাকায় কেন জানি শীতলের কথা বলতে ইচ্ছে করছে না, তাই কিছু বলছে না দেখে সাবরিনা নিজেই বলল, কদিন পর পর লম্বা চড়া এক পোলা দেখা করতে আহে। কে ও? কি লাগে তোর? কেন, পছন্দ হয়েছে, বিয়ে করবে? বেশি কথা কোস না, যা কইছি জবাব দে। ওনার নাম সোয়াইব শুদ্ধ, পেশায় সায়েন্টিস্ট। যেমন চেহারা তেমনি টাকা পয়সা, ফোন নম্বর মুখস্থ আছে, দেব? তোর কি লাগে? আমার শ্বশুরের পুত। দেবর নাকি ভাসুর? বর। কি, তুই বিবাহিত? বিশ্বাস হলো না। আমারও হয় না। এতদিন দূরে থাকলে মনে থাকে নাকি? সত্যি তোর জামাই লাগে নাকি ভং মারতাছস? শুধু জামাই না, চাচাতো জামাই। চাচাতো জামাই মানে? সে এক সময় চাচাতো ভাই ছিল, দেখতে শুনতে ভালো, টাকা পয়সাও মেলা দেখে প্রেমের জালে ফাঁসিয়ে জামাই বানিয়ে নিয়েছি। সে এখন আমার বাচ্চার বাবাও। তোর বাচ্চাও আছে? শীতল জবাব দিল না। আপেলের একটি টুকরো মুখে পুরে বিরক্তি নিয়ে চিবাতে লাগলো। সাবরিনা কয়েকবার জিজ্ঞাসা করলেও জবাব পেল না। কেন জানি কথা বলতে ইচ্ছে করছে না। আজ সকাল থেকেই কেন জানি অস্থির অস্থির লাগছে, কিছুতে নিজেকে শান্ত করতে পারছে না। বিপদ আসার আগে যেমন লাগে ওই রকম আর কি। আজকে শুদ্ধর আসার কথা ছিল কিন্তু আসেনি। সারাদিন অপেক্ষা করেছে কিন্তু সে আসেনি। এমনটা তো হয় না, যেদিন আসার কথা থাকে ঠিকই চলে আসে। ক্লান্ত দেহে এসে যখন তার দিকে তাকিয়ে মুচকি হাসে, কলিজাখানা ঠান্ডা হয়ে আসে। সব কষ্ট ফিকে হয়ে ওই মুখের দিকে তাকিয়ে থাকে। কিন্তু আজ কি হলো? এলো না কেন? সবাই
সবাই ঠিক আছে তো? একের পর এক যেসব হচ্ছে ভয়ে বুক ধুকপুক ধুকপুক করতে থাকে। আল্লাহর কাছে দোয়াও করে যেন আর কারো বিপদ না আসে, আর কাউকে হারাতে না হয়। এসব নানান চিন্তায় ভালো লাগছে না কিছু। এদিকে যে দেখতে আসে, এত খাবার নিয়ে আসে, শুদ্ধ এক গাদা ফল পাঠিয়েছিল, এখনো শেষ করতে পারেনি। অল্প করে পাঠালেও হয়, কিন্তু না, এমন ভাবে জিনিসপত্র পাঠায় যেন এটা শ্বশুর বাড়ি। বেশি বেশি দেয় যেন 14 গোষ্ঠী নিয়ে খেতে পারে। বারণ যে করবে শুনবে তো না, এবং একই ভাষণ দেবে এখন পুষ্টিকর খাবার দাবার খেতে হবে, বেশি করে পানি পান করতে হবে, শরীর দুর্বল, পুষ্টিকর খাবার না খেলে অসুস্থ হয়ে পড়বে। যুক্তি যে আজীবন সেরা। তার সঙ্গে পেরে ওঠা এত সোজা না, কিন্তু মনে রং থাকলে না, ঘুরে ফিরে খাওয়া যায়। গলা দিয়ে খাবারই নামতে চায় না। আজকে মহারাজের আসার কথা, তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ধরে ফেলবে খাওয়া দাওয়া ঘুমের অনিয়ম হচ্ছে। তখন বকবে না, তবে ঠান্ডা স্বরে দেখা করতে না আসার হুমকি দেবে। তাই কতদিন থেকে বেশি বেশি ফলমূল খেতে শুরু করেছে। সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন রাতে পড়তে বসলে যেমন হয়, তার অবস্থা ঠিক তেমনই। সে অবশ্য কিছু নষ্ট করে না, যতটুকু পারে খায়, নতুবা কাউকে দিয়ে দেয়। আজও তাই করেছে। শুদ্ধর জন্য অপেক্ষা করতে করতে সকাল পেরিয়ে দুপুর হলো। দুপুর গড়াতে থাকলো নিজ নিয়মে। অস্থির হয়ে দুপুরের খাওয়া হলো না। বিকাল 4টার পর দেখা করতে দেয় না। বাড়ির লোক আসবে, দেখা হবে, এইটুকু মুহূর্তের জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করে। অথচ এলো না সে। এসব ভাবতে ভাবতে তার চোখ ভিজে এলো, চোখের কোনা বেয়ে আপনা আপনি জল গড়াতে লাগলো। হঠাৎ খবর এলো তার বাড়ি থেকে লোক এসেছে। কথাটা শোনা মাত্রই তড়িৎ উঠে বসলো। চোখ মুছতে মুছতে দৌড়ে গেল সেদিকে। 4টা বাজতে মাত্র 20 মিনিট বাকি। অনেকে কথা বলে চলেও গেছে। সে যেতেই আরো দুজন চলে গেল, উপস্থিত থাকলো মাত্র দুজন। নিজের বাড়ির লোকদের সাথে কথা বলায় তারা ব্যস্ত। শীতল লোহার জালের ওপাশে দাঁড়িয়ে খুঁজলো কাঙ্ক্ষিত মানুষটাকে, কিন্তু পেল না। তখন আরো একজনের সময় শেষ। দেখা আরেক আপন জনের থেকে বিদায় নিয়ে চলে গেল। থাকলো সে আর আরেকটি মেয়ে। সময় চলে যাচ্ছে, অথচ শুদ্ধ আসছে না দেখে শীতল অসহায় দৃষ্টিতে এদিক ওদিক তাকালো। কই সে? উকি দিয়ে কাজ হবে না জেনে উকি মারতে লাগলো। এই মুহূর্তটুকু তাদের জন্যই কতটা দামি, শুদ্ধ কি তা ভুলে গেছে? তখনই দরজা পেরিয়ে ধীরে ধীরে রুবাব এলো। তার সোজাসুজি দাঁড়ালো। শুদ্ধ না এসে রুবাবকে দেখে অবাক হলো, কেন জানি অদ্ভুত লাগলো। রুবাব কখনো এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে না। এত মরণ তৃষ্ণা থাকে একজন প্রেমিকের চোখে, আর শীতল আর ভাইদের চোখে থাকে স্নেহ। শীতল কেন জানি না চাইতেও জোরপূর্বক হেসে এক ধাপ পিছিয়ে গেল। তাকে পিছাতে দেখে রবাব বলল, কেমন আছো বাবুই? চিনতে পারছো আমাকে? শীতল বাকখারা হয়ে বিস্ময় নিয়ে তাকালো। রুবাবের কণ্ঠস্বর নয়, এটা তো ইয়াসিরের কণ্ঠস্বর। অনেকবার খুব কাছ থেকে শুনেছে। মনের ভুল হতেই পারে। তাছাড়া তাকে বাবুই বলে শুধু ইয়াসির ডাকে। কিন্তু সে এখানে কেন? কার মাধ্যমে এসেছে? এত রিস্ক নিয়ে আসার কারণ কি? তার মনোভাব বুঝে ইয়াসির কোনো কিছু না ভেবেই চোখের কালো লেন্স খুলে ফেললো। তখনই চোখে পড়লো সমুদ্রের মতো সুন্দর একজোড়া নীল চোখের, যে চোখের দিকে তাকালে আরেকবার তাকানোর ইচ্ছে জাগে। না চাইতেও সৌন্দর্যের প্রশংসা করতে হয়। এবার সুস্পষ্ট এটা ইয়াসির। অবাক করা ব্যাপার হচ্ছে সে রুবাবের ছদ্মবেশে, আর ইয়াসির রুবাবের থেকে হাইটে একটু বেশি লম্বা। হাইট পুরোপুরি ম্যাচ না করলেও নিখুঁত তার ছদ্মবেশ। এভাবেও ছদ্মবেশ নেওয়া সম্ভব? চোখে কালো লেন্স না লাগালে বোঝার উপায় নেই এটা নীল চোখলা। কণ্ঠস্বর শুনে বুঝলো এটা ইয়াসির, নয়তো রুবাব ভেবে ভুল করেই বসলো। শীতল হতবাক হয়ে তার আপদমস্তক দেখলো। তারপর ধীরে সুস্থে জিজ্ঞাসা করলো, আপনি এখানে? ইয়াসির সে কথার ধার এর কাছে না গিয়ে এক দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল। এরপর আদুরে সুরে বলল, বাবুই, যাবে আমার সাথে? কোথায়? যেখানে থানা পুলিশ থাকবে না, যেখানে থাকবে মুক্তি, স্বাধীনতা আর অনেক আদর, যত্ন আর ভালোবাসা। না। কেন? জামিনের চেষ্টা চলছে, খুব তাড়াতাড়ি মুক্তি, স্বাধীনতা পেয়ে যাব। আর রইলো আদর, যত্ন আর ভালোবাসার কথা, সে ওসবের জন্য আমার বাড়ির লোকেরা আছে। আমার কোনো কিছু তোমার প্রয়োজন নেই, তাই না? না। তোমার ভদ্র সমাজে যারা অতি ভদ্রতা দেখায় তারা মুখোশধারী। তারা এক একটা টাকার পোকা। এসব পোকাদের টাকা দিয়ে কেনা যায়, নতুবা পানের ভয় দেখিয়ে স্বার্থ হাসিল করা যায়। করা গেলেও আমার হয়ে কিছু করবেন না আপনি। জামিন পেয়ে যদি কখনো জানতে পারি আমার জামিনের পেছনে আপনার হাত আছে, তাহলে ওয়াদা করছি সেই মুহূর্তে আমি সুইসাইড করব। এতটাই ঘৃণা?
প্রিয়জন না করলে অন্তত প্রয়োজনে পাশে থাকতে দাও। প্রিয় মানুষ কেড়ে নিয়ে কি আর প্রিয়জন হওয়া যায়? উপহাস করছো? উপহাস কেন করব? যা সত্যি তাই বললাম। নয়তো এই বেশে এই অসময়ে আমার সামনে কেন মিস্টার খান? আসতে পারি না? তুমি না হয় আপন না ভাবো, আমিও কি ভাবতে পারি না? ধরে নাও নিজের মনকে সুখী করতে আজ আমি এখানে। অন্যের সুখ কেড়ে নিয়ে নিজে সুখী হওয়া যায় বুঝি? যাই হোক, বলুন দেখে এখানে আমাকে দেখে কেমন লাগছে? ইয়াসির জবাব দিল না। কিছুক্ষণ চুপ থেকে মলিন স্বরে জবাব দিল, বিষণ্ণ মেঘের মেঘমালা তুমি, আমার কাছে বরাবরের মতোই ভয়ঙ্কর সুন্দর। বাহ, দারুণ বললেন তো। মাফিয়া না হয়ে কবি হলেও পারতেন। প্রেমে পড়তে? বুঝলাম না। কবি হলে আমার প্রেমে পড়তে? শীতল জবাব না দিয়ে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো, তবুও ইয়াসির তৃষ্ণা নিয়ে তাকিয়ে রইলো। এটা কিসের তৃষ্ণা? একটু ছুঁয়ে দেখার তৃষ্ণা নাকি পাওয়ার? কি জানি হবে কিছু একটা। সবার সবকিছু খুঁটিয়ে দেখতে নেই, জানতেও নেই। জানতে গেলে মন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর চেয়ে কিছু জিনিস দেখে না দেখার ভান করা উত্তম। তাকে চুপ দেখে ইয়াসির বলল, ভাগ্য যদি ফোনের মতো এক ক্লিকে রিফ্রেশ করা যেত, তাহলে আমার ভাগ্যলিপি আমি নিজে লিখতাম। অভাগা, অপ্রাপ্তি, আঘাত, অভাব, অপূর্ণতা শব্দগুলোকে চিরতরে মুছে ফেলতাম। কষ্টের অস্তিত্ব রাখতাম না। থাকতো না কোনো পিছুটান। শুধু থাকতো একরাশ পূর্ণতা আর নিজের মতো করে সাজানো এক ঝলমলে গল্প। আর কিছু বলবেন? আমি যাই। এখনো 15 মিনিট বাকি। আমার সাথে 20 মিনিট কথা বলতেও এত অনীহা? আজকে শুদ্ধর আসার কথা ছিল, সে না আসে আপনি কেন? আমি আসতে চেয়েছি তাই তাকে পারমিশন দেওয়া হয়নি। তাছাড়াও আসতে পারতো না, বাইক অ্যাক্সিডেন্ট করেছে। যদিও আমিই করেছি। কথাখানা কর্ণকুহরে ঢুকতেই শীতলের দৃষ্টিজোড়া কঠিন হয়ে এলো। বোঝা নাকের পাটা ফুলে উঠল। সে হিসিয়ে বলল, আপনি কি কখনোই আমাদেরকে ভালো থাকতে দিবেন না? দেব, যদি আমি যা চাই তাই দাও। আপনি বেঁচে থাকতে আপনার কোনো চাওয়া পূরণ করব না আমি। মরে গেলে করবে? শুদ্ধর অ্যাক্সিডেন্টের কথা শুনে শীতলের ঘৃণায় দৃষ্টিতে তাকিয়ে রইল। এ মানুষটা এত জঘন্য কেন? আর কত ক্ষতি করবে তাদের? সে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে ইয়াসির ঠোঁট টিপে হাসলো। আসলে সে মিথ্যা বলে বাবুই পাখির মিষ্টি বুকের রাগের আভাটুকু উপভোগ করতে চাইল, যার জন্য এ মিথ্যার আশ্রয়। শীতলের চোখ দিয়ে জল গড়াচ্ছে দেখে ইয়াসির বুকে ব্যথা হলো। তার বাবুই তার জন্য এত উতলা হয় না, ব্যথা পেলেও এত কাতর হয় না। সে নিজেকে সামলে পুনরায় বলল, বলো, আমি মরে গেলে আমার চাওয়া পূর্ণ করবে? যদি আপনার থেকে চিরতরে মুক্তি পায় তবে করব। বলুন কি চাই? জানোই তো, আমার আমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই। তাই আমি চাই আমি মারা গেলে আমার কবরের যত্ন নাও। শীতল জবাব দিল না। তার মাথায় ঘুরছে শুদ্ধ কেমন আছে, কতটা লেগেছে তাই তাকে জিজ্ঞাসা করলো, শুদ্ধ কেমন আছে? ঠিক আছে তো? মরেনি? তবে 3-4 সপ্তাহ হয়তো দেখা করতে আসতে পারবে না। সমস্যা নেই, আমি তো আসবো। একথা শুনে শীতল ফুপিয়ে কাঁদতে লাগলো। চোখ মুছে চলে যাওয়ার জন্য পা বাড়ালে ইয়াসির বলল, আমি এলে হবে না বাবুই? না। কেন হবে না? ভালো তো আমিও বাসি। বলো, বলো না কেন হবে না? জবাব দিয়ে যাও। বাবুই বাবুই। ইয়াসির ব্যতিব্যস্ত হয়ে পাগলের মতো একই কথা জিজ্ঞাসা করতেই থাকলো। তখন শীতল ছলছল চোখে তাকিয়ে কান্নারত কণ্ঠে উচ্চারণ করলো, কারণ আপনি আমার কেউ না। কথা শেষ করে শীতল চলে গেল। ইয়াসির এত ডাকলো তবুও একবারও ফিরে এলো না মেয়েটা। দেখলো না তার ছোট্ট একটি কথায় মাফিয়া খান ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। বাচ্চাদের মতো হাতে মুখ ঢেকে কাঁদছে। তার বলা কথার প্রেক্ষিতে বিড়বিড় করে যাচ্ছে, আমি কারো কেউ না, কেউ আমাকে চাইলো না। আকাশের দিকে তাকিয়ে সেদিনের কথাগুলোই মনে করছিল শীতল। মনে হতো না এখনকার একটা মেয়ের নাকি ভাই হয়েছে। ভাইয়ের নাম রেখেছে ইয়াসির। মেয়েটি গল্প করছিল সে যাওয়ার পথে শুনেছে। নাম শুনে তখন নীল চোখের ইয়াসিরের কথা মনে পড়েছে। সেদিন ইয়াসির বলেছিল শুদ্ধ নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তার সাথে নাকি দেখা করতে আসতে পারবে না। অথচ কদিন পর শুদ্ধ এসেছিল, তাকে সুস্থ অবস্থায় দেখে আল্লাহর কাছে শুক্রিয়াও জানিয়েছিল। ইয়াসির সেদিন মিথ্যা বলেছিল সেটা পরে বুঝেছিল। তবে কেন মিথ্যা বলেছিল এটা অজানায় রয়ে গেছে। উনিও আর আসেনি দেখা করতে। বর্তমানে এখন বাজে বেলা 12টা। সায়ন নির্বাচন অফিসে গিয়ে এত বড় কাণ্ড ঘটিয়ে এসেছে এটা বাড়ির কেউ জানে না। শুদ্ধ আগ বাড়িয়ে কিছু বলেনি, নিত্যদিনের মতো যে যার কাজে ব্যস্ত। সায়ন ঘুরে ফিরে অনেক আগে বাড়ি ফিরে এসেছে। সারাপাত চৌধুরী অফিসে গিয়েছিলেন, ফিরে এসেছেন দুপুরের আগে।
ফ্রেশ হয়ে নামাজ পড়ে সিতারাকে বলেছেন ছেলে মেয়ের যেখানেই থাকুক সবাই যেন বাড়ি ফেরে দুপুরের খাবার একসাথে খাবেন। ওনার কথা শুনে সিতারা বাকিদেরকে ফোন করে বাড়ি ফেরার তাড়া দিলেন। সাফওয়ান চৌধুরী শতরূপা চৌধুরী এসে পৌঁছালেন কিছুক্ষণের মধ্যে। শুধু অনেক দিন পর ল্যাবে ঢুকেছিল, কাজ না করে থম মেরে বসেছিল, অথচ হাতে অনেক কাজ। মন না টানলে কি আর কাজে মন বসে? বসে না। সে চুপ করে বসে বসে মনে মনে কিছু হিসাব মেলাচ্ছে। তখন সিতারার কল পেয়ে ধীরে সুস্থে নিচে গেল। সায়নের পাশে চেয়ার ফাঁকা দেখেও ঘুরে সাফওয়ান চৌধুরীর পাশে বসলো। সায়ন মাথা নিচু করে শুধু মলিন হাসলো। শাহাদাত চৌধুরী আর শীতলের চেয়ার ছাড়া বাকি চেয়ার পূর্ণ। একদিন শীতলের চেয়ার পূর্ণ হবে, শুধু শূন্য থেকে যাবে শাহাদাত চৌধুরীর চেয়ার। এদিকে গিন্নিরা একে একে সবার প্লেটে খাবার তুলে দিলেন। যে যার মতো খেতে শুরু করলো। তখন সারাফত চৌধুরী গলা খাকারি দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে বললেন, আমার কিছু বলার আছে, আশা করি সবাই মন দিয়ে শুনবে। আমার কথাগুলো শোনার পর যার যার মতামত জানিও। এতদিন তোমাদের ভালো রাখার জন্য যতটুকু করা যায় করেছি। আজকাল শরীরও আর চলছে না, তাই ভেবেছি আমার অর্জিত সম্পত্তি টাকা পয়সা তোমাদের বুঝিয়ে দেব। এইটুকু বলে উনি থামলেন। মাছ বেছে সৃজনের প্লেটে দিচ্ছিলেন সিনিন। ওনার মধ্যে আগের মতো রূপ জৌলুস আর নেই। মনমরা হয়ে থাকেন সব সময়, শুকিয়ে গেছেন অনেকটা। চোখের নিচে কালি জানান দিচ্ছে নির্ঘুম রাতের সাক্ষী। একটা মেয়ের জীবনে স্বামী তার অহংকার, স্বামী অলংকার, সেটা আবার প্রমাণ পেলেন। উনি সিমিনের দিকে এক পলক তাকিয়ে ভাত নাড়াচাড়া করতে করতে বললেন, সিমিন, শাহাদাতের শেয়ার তোমাকে বুঝে নিতে হবে। একথা শুনে সিমিনের হাত থেমে গেল। উনি মুখ কাচুমাচু করে বললেন, ওগুলো কি আর আমি বুঝি ভাই? ওসব নিয়ে আমি কি করব? তা বললে কি হয় পাগলি? তোমার শীতল স্বর্ণের ভবিষ্যৎ আছে না? আপনার ভাই চাকরি সূত্রে অনেক টাকা পেয়েছে, শুধু একটা টাকাও খরচ করতে দেয়নি, বরং ব্যাংকে আমার নামে ফিক্সড করে এসেছে। শীতলের পেছনে কত টাকা যাচ্ছে সায়নের চিকিৎসার জন্য খরচ হচ্ছে। শুদ্ধকে কত করে বললাম ওখান থেকে কিছু খরচ করতে, শুনলই না। উল্টে পাগলটা আমার হাতে টাকা গুঁজে দিয়ে বলল, আমার যখন যা খেতে ইচ্ছে করে যেন কিনে খাই। এতদিন মাথার উপর আপনার ভাই ছিল, এখন আপনারা আছেন। আমার কতগুলো ছেলে মেয়েরা আছে, আমার কি আর লাগবে? এতদিন এসব ছাড়া যেমন চলেছি, আমাকে আর এসবে জড়ায়েন না ভাই। আমি এসবের ভার সইতে পারবো না। এটা আবেগের কথা হয়ে গেল। বেঁচে থাকতে হলে অর্থের প্রয়োজন। আর শাহাদত এসব করেছে তোমাদের জন্য, তোমাদের ভালো থাকার জন্য। আমার ভাইয়ের আমানতটুকু তোমাকে বুঝিয়ে দিয়ে আমাকে দায়মুক্ত হতে দাও বোন। জীবন থেকে সবচেয়ে দামি সম্পদ হারিয়ে ঠিকই বেঁচে আছি। ওসব সম্পত্তি টাকা পয়সা দিয়ে কি আর হবে? ওগুলো যেমন আছে তেমনই থাক। সারাপত চৌধুরীর চোখ জোড়া জ্বলতে শুরু করলো। কৌশলে চোখ মুছে নিয়ে এবার শুদ্ধ আর সায়নের উদ্দেশ্যে বলল, আগামীকাল উকিল আসবে, বাড়ি থেকো। শুদ্ধ বলল, ওসব হিসাব নিকাশ বরাবরই কম বুঝি আমি। আমাকে এসবে জড়িও না। জরুরি কাজ আছে, কাল সারাদিন বাড়িতেই থাকবো না। শুদ্ধর পর এবার শখ বলল, আমাকে যে ঘর দেখে বিয়ে দিয়েছো আমি ভালো আছি, সুখে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলে অর্কদের অনেক আছে, তাই আমি মন থেকে বলছি আমার ভাগের জিনিস আমার ভাইদের মাঝে ভাগ করে দেওয়া হোক। আমি জানি আমার ভাগে জিনিস দিলেও আমার ভাইরা আমাকে কখনো ফেলবে না, না দিলেও ফেলবে না। তা বললে হয় মা? অন্যের ভরসায় না থেকে নিজের পায়ের মাটি শক্ত রাখা বুদ্ধিমানের কাজ। আমি জানি তোমার ভাইরা তোমাকে ফেলবে না, তবুও এ ব্যাপারে এটাই আমার শেষ কথা বাবা। উনি এবার রুবাবের দিকে তাকালে রুবাব দাঁত বের করে হেসে বলল, শীষে বসে সিপে বসে ব্যবসার হিসাব রাখার সময় কই মামা? ঐশ্বর্য নিজেও তার পেশা নিয়ে খুশি। এবার সায়নের দিকে তাকিয়ে দেখলেন সায়ন আপন মনে খেতে ব্যস্ত। একে বলা যায় না বলাও তাই, তবুও ভাবলেন কিছু একটা বলবেন, কিন্তু সায়ন টু শব্দ করলো না। তাই হতাশ হয়ে বেসিনে হাত ধুয়ে যাওয়ার জন্য পা বাড়াতে সায়ন বলল, আমাকে শুধু একটা ব্রাঞ্চের দায়িত্ব দাও বাবা। রাজনীতিতে যেহেতু থাকছি না, বউ বাচ্চাকে খাওয়াতে পড়াতে তো হবে। সায়নের কথা শুনে ওনার পা জোড়া থেমে গেল। উনি হতবাক হয়ে ঘুরে তাকালেন ছেলের দিকে। ভুল শুনলেন ভেবে আবার বললেন, কি কি বললে? নির্বাচনের স্থগিতের আবেদন জমা দিয়ে এসেছি, এসবে আর থাকছি না। অন্যরা হতবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু সারাফত চৌধুরী কথাখানা শুনে দৌড়ে ছুটে এলেন সায়নের কাছে। সায়নের বুকে পিঠে হাত বুলিয়ে বললেন, সত্যি সত্যি বলছিস বাপ? এসবে আর থাকবি না? থাকিস না। আমি নিজ হাতে কাজ শেখাবো তোকে। ওসব না করলে কি হবে? কিছুই হবে না। আমি খুশি হয়েছি আব্বা। কবে অফিসে যাবি তুই? আমার অফিসে বসবি? আমার চোখের সামনে রাখবো তোকে। শুনলে সিতারা, আমার ছেলের এতদিন সুবুদ্ধি হয়েছে। সায়ন মুচকি হেসে শক্ত করে বাবার হাতখানা চেপে ধরলো।
খুশির চোটে সারাফাত চৌধুরীর কণ্ঠরোধ হয়ে গেল, চোখ জোড়া ভিজে উঠল। উনি সায়নের কপালে চুমু এঁকে বললেন, সন্তানের মৃতদেহের ভার পৃথিবীর সব পাহাড়ের চাইতেও ভারী। এই যন্ত্রণার কাছে জগতের বাকি সব কষ্ট ফিকে রে বাবা। যে মুখে বাবা ডাক শুনে কলিজা জুড়িয়েছি, সেই মুখের উপরে কবরের মাটি দেওয়ার মতো দহন আর কিছুতে নেই। আমি সন্তান হারানোর ভার সইতে পারবো না রে বাবা। আমার ভেতরের সবটুকু শক্তি নিঃশেষ হয়ে গেছে। তুই ওসব ছেড়ে দে, বাবা আছি তোর পাশে। সায়ন ওনার হাতের উল্টো পিঠে চুমু খেলো, মাথা নাড়িয়ে সম্মতিসূচক মাথা নাড়লো। অর্থাৎ রাজনীতিতে নিজেকে আর রাগ জড়াবে না। তখনই তার শুদ্ধর চোখে চোখ পড়ল। মুখে না বললেও শুদ্ধর চোখ যেন বলে দিল, দিন শেষে তুমি ভালো থাকবে তো। আমি সন্তান হারানোর ভার আর সইতে পারবো না। আমার ভেতরের সবটুকু শক্তি নিঃশেষ হয়ে গেছে। তুই ওসব ছেড়ে দে, বাবা আছি তোর পাশে। সারাপত চৌধুরীর উক্ত কথাটি শুনে কেন জানি শুদ্ধর হাসি পেল। তার ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। রুবাবকে ইশারায় পানি ভর্তি জগ দিতে বলে ধীর কণ্ঠে বলল, রাজনীতি রান্নাবাটি খেলা তা তো জানতাম না। এই ধরলাম কিছুদিন মন ভরে খেললাম, তারপর ভালো লাগলো না ছুঁড়ে ফেললাম। বাহ, দারুণ তো। তা মিস্টার শাহরিয়ার চৌধুরী আবেদন করেছেন, ভালো কথা। ওনারা কি মঞ্জুর করেছে? আমি যতটুকু জানি আপনার আবেদনটি মঞ্জুর হয়নি, হবেও না। তাহলে কিসের আশায় বাবার বিজনেস দেখার দিবাস্বপ্ন দেখছেন? আচমকা শুদ্ধর সূক্ষ্ম খোঁচা মার্কা কথায় সবাই চমকে তার দিকে তাকালো। ধারালো কথার ধাঁচে ভুরুজোড়া আপনা আপনি কুঁচকে গেল। অথচ শুদ্ধর চোখে মুখে বিকার নেই। কারো দিকে তাকানোর প্রয়োজন বোধও করলো না। পূর্বের মতোই ধীরে সুস্থে খাওয়াতে মন দিল। বুঝলো কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে, তবুও কোনো হেলদোল দেখা গেল না। কিছুক্ষণ পর ঘাড় ঘুরিয়ে সাম্য সৃজনের দিকে তাকালো। দুজনেই খাওয়া শেষ করে চুপ করে বসে বড়দের কথা গিলছে। তাদের দিকে ভুরু কুচকে তাকাতে পাজি দ্রুত তড়িঘড়ি করে উঠে পালালো। তখন সাফওয়ান চৌধুরী শুদ্ধের উদ্দেশ্যে প্রশ্ন শুনলেন, তুই শিওর আবেদন মঞ্জুর হয়নি? শিওর না হলে বলতাম না নিশ্চয়। তার মানে নির্বাচন হবে? হবে, এবং প্রার্থীকেও শেষ অবধি মাঠে থাকতে হবে। শুদ্ধের কথা শুনে সারাপত চৌধুরী কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইলেন। শেষে এসে কিনা তরি ডুবে গেল। ছেলেকে ঘরমুখো করার এটাই দারুণ সুযোগ ছিল। তারপর কিছু একটা ভেবে পুনরায় মুখ খুললেন, সায়ন যখন চাইছে না তখন এসবে যাওয়ার প্রয়োজন নেই। নিজেদের অফিস আছে, ব্যবসা আছে, হালাল পথে পরিশ্রম করে খাবে। দরকার হলে টাকা দিয়ে হলেও এসব আটকাও। আমার এত টাকার গরম নেই, ঠেকাও পড়েনি। তোমার ছেলে আমার কথায় রাজনীতিতে ঢোকেনি যে যখন যা হবে তার দায়ভার আমার ঘাড়ে চাপিয়ে দেবে। তোমার মেলা টাকা, তুমি গিয়ে করো। আর তোমার ছেলে ফোন ধরছিল না দেখে আমাকে কল করে খবরটা জানানো হয়েছে। একথা শুনে বড়রা চিন্তিত মুখে দাঁড়িয়ে রইলেন। এবার কি হবে? তখন শুদ্ধ শেষ লুকমা মুখে পুরে ধীরে সুস্থে খেয়ে আবার বলল, শাহরিয়ার চৌধুরীর রাজনীতি ছেড়ে দিক, নির্বাচন না করুক, ব্যবসায়ী হোক, তাতে আমার কোনো সমস্যা নেই, লাভও নেই। পয়েন্ট হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী সুযোগ পেলে তাকে রাস্তায় শুইয়ে গলায় ছুরি চালাতে দেরি করবে না। রাজনীতি করা মানুষেরা ক্ষমতা ছাড়া ধরা সাপের মতোই বিষহীন। জায়গা মতো কামড়ালেও বিষ লাগে না। এখন যেই দাপটে ঘুরে বেড়াচ্ছে 2 দিন পর থাকবে না। তখন তাকে মারতেও খুব একটা সমস্যা হওয়ার কথা না। সবই ক্ষমতার খেলা। আমার কথাগুলো জঘন্য লাগছে তাই না? লাগারই কথা। সত্য কথা বরাবরই তিতা কিনা। শুদ্ধ হয়তো আরো কিছু বলতো, কিন্তু তার আগেই সীতারা ব্যতিব্যস্ত হয়ে বললেন, তা কেন করবে? কি করেছে আমার সায়ন? ছাতার রাজনীতি করবে না তাতেও দোষ? ওদের জানে কি মায়া দয়া কিছু নেই? একবার মারলো আবার কেন মারবে? এ কথা বলে সীতারা চৌধুরী কাঁদতে লাগলেন। কতবার বলেছিল এসবে না ঢুকতে, শোনেনি ছেলেটা। আজ ওনাদের কথা শুনলে আজকের দিন দেখতে হতো না। রাজনীতি করতেই হবে, না করলে কি মানুষ বাঁচে না? শুদ্ধর কথা শুনে সারাফত চৌধুরী শুদ্ধর দিকে তাকিয়ে রইলেন। শুদ্ধ বুঝেও তাকালো না বাবার দিকে। ধীরে সুস্থে খাবার শেষ করে হাত ধুয়ে উঠে দাঁড়ালো। রুমে যাওয়ার জন্য পা বাড়াতে তখন সায়ন বলল, তুই নেই তো এর পেছনে? শুদ্ধ এতক্ষণ নিজেকে সামলালেও এবার আর রাগ দমাতে পারলো না। আজকাল সবাই তাকে গুটির মতো পেয়েছে, যে যেভাবে পারে বলতে শুরু করেছে। এমনিতেই মাথাটা গরম ছিল, সায়নের কথাখানা শুনে আগুনে ঘি ঢালার মতো কাজে দিল। এতক্ষণ নিজেকে সংবরণ করলেও এবার খ্যাপা সিংহের মতো গর্জে উঠল, খেয়ে কাজ নেই আমার, এত সস্তা ভাবো আমাকে? তোমার যদি এত সমস্যা হয় রাজনীতিতে ঢুকেছিলে কেন? এখন পিছিয়ে বীরত্ব দেখানো হচ্ছে। এই বীরত্ব আগে কেন দেখাওনি? আচ্ছা একটা কথা বলো তো, আমি তোমাকে বলেছিলাম রাজনীতি করতে, বলেছিলাম নির্বাচনের ভূত মাথায় নিতে? যখন যা করেছো নিজের সিদ্ধান্তে করেছো,
তাহলে আমি আমার বউ বাচ্চা সাফার করব কেন? বলো কেন? আজকে কথা যখন উঠলোই আমার সব প্রশ্নের জবাব চাই। বলো তোমার রাজনীতি, তোমার নির্বাচনে আমরা কেন সাফার করছি? কেন করব? বলো। ভালো? কোন ভালো লাভের আশায় পিছিয়ে যাচ্ছ? ভবিষ্যতে তোমার রাজনীতির রেশানলে পড়বো না এর গ্যারান্টি দিবে? কার জীবনের গ্যারান্টি? কারো জীবনের গ্যারান্টি কেউ দিতে পারে? আর বর্তমানকে পাশ কাটাবে কিভাবে? তোমার প্রচার করাতে গিয়ে আমি কলার কালার খেয়ে বসে আছি। তোমার স্বপ্ন পূরণ করতে মাঠে নামলাম, পুরো দমে প্রচার করে সকলের নজরে পড়লাম, খুনের হুমকি পেলাম। এখন তুমি এসে বলছো নির্বাচনই করবে না। বাহ, কি দারুণ আবদার! করবেই না যখন হসপিটালে বারণ করনি কেন? কেন কুকুরের মতো খাটিয়ে নিলে মানুষ মনে হয় না আমাকে? আমি সস্তা? না বলতেই বিপদে আপদে সবার আগে ছুটি বলে এই মূল্য দিলে? এটাই তোমার বোনের ত্যাগের প্রাপ্য? সায়ন সহ উপস্থিত সকলে হতভম্ব হয়ে শুদ্ধের রাগান্বিত মুখ পানে তাকিয়ে রইল। রাগে ছেলেটার ফর্সা মুখটা থমথম করছে। তার দিকে যখন প্রশ্ন উঠেছে সে আজ থামবে না। এতদিন নিজের কথা না ভেবে যত আপদ বিপদ একা হাসতে সামলেছে, অথচ এখন অনায়াসে তার দিকেই আঙ্গুল তোলা হচ্ছে। সে পকেট থেকে ফোন বের করে রেকর্ডিং অন করলো। এক মধ্যবয়সী লোক শুদ্ধকে সরাসরি অফার করছে। শুদ্ধ যেন রাজনীতির মাঠে নামে, দরকার হলে শুদ্ধকে মন্ত্রীর আসনেও বসাবেন। এজন্য যখন যা করা লাগে উনি নিজে সব করবেন। কথাখানা সে যেন ভেবে দেখে। এরপর রেকর্ডিং ছিল কেউ থ্রেট দিচ্ছে শুদ্ধকে। শুদ্ধ তলে না এলে সায়নের পূর্বের একটি ভিডিও ছেড়ে দেবে। ভিডিওটা হচ্ছে এক নির্জন রাস্তায় সায়ন কাউকে জবাই করছে। শীতল খুন করে জেল খেটে বের না হতেই যদি সায়নের এই ভিডিও ফাঁস হলে কেমন হবে? চৌধুরীরা মাথা তুলে পথে ঘাটে চলতে পারবে তো? বুক ফুলিয়ে নিজেদের শিক্ষার গর্ব করবে পারবে তো? প্রচার চলাকালীন এভাবে একের পর এক হুমকি এসেছিল। শুধু তাই নয়, দুবার বাড়িতে সাদা কাফন পার্সেল পাঠানো হয়েছিল। তার নামে উড়ো চিঠিও এসেছিল যে সায়ন নির্বাচনে জিতলে শুদ্ধর কাটটা মাথা উপহার পাবে। তাও থামেনি সে, বরং জানপান দিয়ে প্রচার চালিয়ে গেছে। আর এতে তার ফেস হাইলাইট হয়ে গেছে। অন্যরা বুঝে গেছে সায়ন সিংহ হলে তার ছোট ভাই ধূর্ত বাজ পাখি। সময় সুযোগ বুঝে নিশানা শিকার তুললে ওস্তাদে ছেলে। একে একে সব রেকর্ড অফ হতেই শুদ্ধ পুনরায় বলল, এতদিন রাজনীতির দোহাই দিয়ে অনেক দায়িত্ব এড়িয়ে গেছো, সেসব দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে। ভাই আমার দায়িত্ব আমার ভেবে সেসব সামলে এসেছে। যত ঝড় গেছে নির্ভয়ে বুক পেতে দাঁড়িয়ে গেছি, কারণ পরিবার আমার, ভাই আমার, ভাইয়ের স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। আমি কখনো চাইনি হেরে যাও, পিছিয়ে পড়ো, তাই শীতলের এই অবস্থাতেও প্রচার চালিয়ে গেছি। আমি বাবা হতাম, আমারও একটা সন্তান হতো জানো। বলেছে কেউ? সেই সন্তান কেউ হারিয়েছে। যখন বিপদ চারদিক থেকে ঘনিয়ে এসেছে তখন আমার সন্তানকে হারিয়েছি। সেই সন্তানকে কবর দিয়ে উঠতেই কল এসেছে রবির লোক আজমকে মেরেছে। তখন ভগ্ন হৃদয় নিয়ে তোমার পার্টি অফিস সামলাতে গিয়েছি। পাবলিক যেন তোমার সাপোর্টে থাকে প্রতিনিয়ত সেই চেষ্টা চালিয়েছে। অথচ তুমি আজকে এক চুটকিতে আমার সব কষ্টটুকু পায়ে পিষে দিলে। বাবার আদর্শ সন্তান হয়ে উঠে পড়ে লাগলে। অথচ ওইসব ছাইপাস না করে যদি ল্যাবের সময়টুকু ব্যয় করতাম তাহলে অর্থ সফলতা হাতের মুঠোয় থাকতো। শুধু তাই নয়, তোমার রক্ষার্থে আমি নিজেও ন্যায় অন্যায় অনেক কিছু করে ফেলেছি। সেসব সূত্র ধরে কেউ আমাকে শুট করলে অবাক হওয়ার কিছু নেই। আমি প্রস্তুত। তুমি সাধু সেজে বাপের অফিসে বসতেই পারো, যাও বসো। আমাদের ভালো চাওয়ার অজুহাতে পিছিয়ে যেতেই পারো, তাই যাও। আমরা ভাই, ভাই করে এতদিন না হয় সাফার করেছি, আরো করব। আরেকজন তো ভাইকে বাঁচাতে খুন করে জেল খাটছে, স্বেচ্ছায় খুনি তকমা নিয়ে খুব সুখে দিন কাটাচ্ছে। জেল থেকে বের হয়ে বিধবা হয় না হয় হবে, তাতে কি? তাছাড়া খুন করেছে, একা একা জেল খাটছে, বাবাকে হারিয়েছে, অনাগত সন্তানকে হারিয়েছে। এসব শোকে একে একে কাটিয়ে উঠেছে, ধীরে ধীরে বিধবার শোকও কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ। এইটুকু বলে সায়ন চিৎকার করে কান্না ভেজা সুরে বলল, থাম ভাই, দোহাই লাগে আর বলিস না। আল্লাহর কসম করে বলছি তোদের ভালোর জন্য এই সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। আমি বুঝতে পারিনি এর আগে পিছেও এত কিছু। বোনকে ওই অবস্থায় দেখে মাথা কাজ করছিল না, সহ্য করতে পারছিলাম না। আমি ভেবেছিলাম রাজনীতির জন্য এত কিছু, রাজনীতি না করলে যদি সব ঠিক হয়, যদি তোরা ভালো থাকিস, এছাড়া আর কিছু না। এইটুকু বলে সায়ন বাহুতে মুখ মুলুকিয়ে শব্দ করে কাঁদতে লাগলো। শুদ্ধ দেখেও থামালো না, বরং হনহন করে উপরে চলে গেল। সায়ন কতবার ডাকলেও শুনলো না, পেছন ফিরেও তাকালো না।
এমতো অবস্থায় বাকিরা কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। সকলে ভেবে দেখলেন শুদ্ধর প্রতিটা কথা যুক্তিযুক্ত। সায়ন ভাবছিল ভবিষ্যৎ নিয়ে আর শুদ্ধ বর্তমান নিয়ে। কিন্তু ঝোঁকের বসে বাকিরা ভুলেই বসেছিল বর্তমান সুন্দর হলে তবেই না ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আগে গাছ লাগাতে হয়, তারপরে না সুমিষ্ট ফলের আশা করতে হয়। আর রাজনীতি জিনিসটা জটিল ধাঁধার মতো। এখানে পা রাখা সহজ হলেও সময়ের ব্যবধানে সেটা অদৃশ্য শক্তপোক্ত শিকলে পরিণত হয়। দিনকে দিন সেই শিকল পাকাপোক্ত হয়, ছাড়াতেও থাকে, ছড়াতেও থাকে নিজের মতো করে। কিন্তু সময় পেরিয়ে গেলে সেই শিকল চাইলেই ভাঙা যায় না। নিজে মুক্ত হয়ে ফেরার পথ থাকে না। দুপুরের পর রুম থেকে বের হয়নি শুদ্ধ, কারো ডাকে সাড়াও দেয়নি। বিকেলের দিকে হাসানের জরুরি ফোন কল পেয়ে দেখা করতে যাচ্ছে। অর্ক, কামরান, স্যান্ডি তিনজন যাবে হাসানের ছেলের জন্য উপহার কিনতে। বেশ কিছুদিন হয়েছে হাসানের একটা ছেলে হয়েছে। নানান ঝামেলায় বাচ্চাটাকে এক পলক দেখেই স্বর্ণের চেন দিয়ে এসেছিল সে। কিন্তু অর্ক, কামরান, স্যান্ডি সায়রের জন্য দেশের বাইরে থাকায় দেখতে পারেনি। তাই তাকে নিয়ে যাবে গিফট কিনতে। আসলে এসব অজুহাত মাত্র, তারা আসলে আড্ডা দিতে চাচ্ছে। মন ভালো করানোর জন্য তারা সাথে থেকে তার সাথে সময় চাচ্ছে। খুব ভাগ্য করে বন্ধু পেয়েছে কিনা। রেডি হয়ে বের হয়ে কাউকে দেখতে পেল না। ড্রয়িং রুমও ফাঁকা, আশেপাশে কারো সারা শব্দ নেই। ড্রয়িং রুম পেরিয়ে বাইরে আসতে দেখা গেল রুবাব, সায়ন ঘাসের উপর পা মেলে বসে পেয়ারা খাচ্ছে। সাম্য সৃজন প্রজাপতি ধরার জন্য ছুটাছুটি করছে। একটু দূরে ঐশ্বর্য স্বর্ণ খালি পায়ে ঘাসের উপর হাঁটছে। শখ চলে গেছে কিছুক্ষণ হলো। সারাফাত সাফওয়ান চৌধুরী আসরের নামাজ পড়ে আর বাড়ি ফেরেনি। বাগরিবের নামাজ পড়ে একেবারে ফিরবেন বোধহয়। সেমিন, সিরাত, সিতারা তিনজাকে দেখা গেল সবজি বাগানে পুঁইশাকের ডগা বেঁধে দিচ্ছেন। বাগানের এক কোণে থাকা মস্ত বড় লেবু গাছটা লেবু ভরে মাটিতে নুয়ে পড়েছে। 12 মাস লেবু গাছ, লেবু হয় লেবু গাছটাতে। এত রস! বেগুনের গাছগুলো মরে গেছে, লাল শাকের বীজ ফেলা হয়েছিল সেই কবে। শাকের পাতাগুলো পোকাতে খেয়ে ফেলেছে। টমেটোর গাছগুলো পানি না পেয়ে রোদে পুড়ে মারা গেছে। আলু গাছও তাই। কাঁচামরিচের গাছগুলো যাই যাই অবস্থা। কয়েকটা মরিচ আছে দেখে সিরাত তুলে নিলেন। তিনজা অনেক দিন পর এদিকে এসেছেন। পূর্বে যেভাবে নিজেরা সবজি গাছ লাগাতেন আজকেও তাই করলেন। নতুন করে লাউ, বেগুন, টমেটো সহ লাল শাকের বীজ ছিটালেন। গাছে পানি দিলেন, লেবুর ডাল কেটে লেবুগুলো ছিঁড়ে নিলেন। এত লেবু কি করবেন বুদ্ধি পেলেন না। তখন সিমিন বললেন লেবুর আচার বানাবেন। লেবুর আচার অর্কটা খুব পছন্দ করে। বাকি লেবু দু একটা করে ভাতের সাথে খাবেন, আর বাকি সব রস নিংড়িয়ে আইস কিউবে আইস করে ডিপ ফ্রিজে রাখবেন। যখন যখন লেবুর শরবত বানাবেন আইস কিউব দিলেই হবে। এসব নিয়ে টুকটাক কথা হচ্ছিল ওনাদের মধ্যে। তখন বাইকের শব্দ পেয়ে সকলে ঘুরে তাকালেন। সিমিন বললেন, এ সময় কোথায় বেরিয়ে যাচ্ছিস? দাঁড়াও, একটু নাস্তা করে যা। না, এখন না। ওনাদের কথা শুনে রুবাব চেঁচিয়ে উঠল, সায়েন্টিস্ট সাহেব, কোথায় যাচ্ছেন? কাজ আছে। কখন ফিরবে? দেরি হবে। মিষ্টি জাতীয় কিছু আনিস তো ভাই। মিষ্টি জাতীয় কি আনবো? নাম নাই। এই ধর রাবড়ি, কাজু বরফি, শেকড় পোড়া, রাজভোগ, এইসব আর কি। হোম। তাদের কথার মাঝে ইতিউতি করে সায়ানো ডাকলো, ভাই শুনে যা। শুদ্ধ টু শব্দ না করে বাইক নিয়ে বেরিয়ে গেল। সায়ন করুণ দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখলো। ভাইকে কষ্ট দিয়ে ফেলেছে ভেবে দুপুর থেকে একদণ্ড শান্তি পায়নি। অপেক্ষায় ছিল শুদ্ধ কখন বের হবে, কখন কথা বলবে। কিন্তু সুযোগই তো দিল না। সে দুই হাতে মাথার চুল খামচে ধরলো, আর কিছু ভালো লাগছে না। পরে শুদ্ধর কথাগুলো অনেক ভেবে দেখেছে। শুদ্ধই ঠিক। তার এগোনোর সুযোগ নেই, পেছনেরও সুযোগ নেই। বর্তমানে দেয়ালে পিঠ ঠেকে গেছে। দুপুরের ঘটনার পর রুমে গিয়ে দেখে সত্যি তার ফোনে কয়েকটা কল এসেছে। কল ব্যাক করে শুনলো তার আবেদন গ্রহণ করা হয়নি, অর্থাৎ নির্বাচন হবে, এবং সেটা সামনের সপ্তাহে। হাতে আর মাত্র 7 দিন। ইতিমধ্যে 48 ঘন্টা আগে প্রচার বন্ধ করতে হবে। 48 ঘন্টা মানে 2 দিন আগে। তাহলে হাতে থাকলো মোট 5 দিন। আর 5 দিনে জানপান দিয়ে প্রচার চালিয়ে যেতে হবে। সকালের দিকে পার্টি অফিসে গিয়েছিল একবার, সন্ধ্যায় আরেকবার যাবে। আসলে ভাঙা পা নিয়ে হাঁটাহাঁটি করতে খুব কষ্ট হচ্ছে। তবুও কিছু করার নেই। মাগরিবের আজানের পর রুবাবের সাহায্যে পার্টি অফিসে গেল সায়ন। মনের সকল দোটানা ঝেড়ে ফেলে পূর্বের মতো প্রাণবন্ত হয়ে সকলের সাথে আড্ডায় বসলো। আজমরা আজকে শেষ প্রচার সেরে এসেছে, হই হই করতে লাগলো। এভাবে রাত 12টা বেজে গেল। রুবাব ঘন্টা দুয়েক আগে শুদ্ধর কিনে পাঠানো হাত ভর্তি খাবার নিয়ে বাড়ি ফিরে গেছে। বাকিদের বুঝে দিয়েছে, আরেকটা প্যাকেট নিয়ে গেছে ঐশ্বর্যের কাছে। মেয়েটা রাবড়ি খেতে খুব পছন্দ করে, তবে সেটা নামকরা মিষ্টান্ন ভান্ডারের দোকানেরই হতে হবে।
ওই দোকানের রসমালাই পছন্দ করে শীতল, শখের পছন্দ কাজু রাবড়ি। স্বর্ণের মিষ্টি তেমন পছন্দ না, তবে যখন যা আনা হয় টেস্ট করে। এই যা। দোকানটা চৌধুরী বাড়ির থেকে দূরে বিধায় যখন তখন যাওয়া হয় না। শুদ্ধ বাইক নিয়ে বের হচ্ছিল, চট করে আনতে পারবে বিধায় তাকে বলা। আরেকটা কথা না বললেই নয়, আসলে ঐশ্বর্যের জন্যই এগুলো আনতে বলা হয়েছিল। শুদ্ধ বুঝে সেই দোকানেরই এনেছে। অর্কের সঙ্গে দেখা হলে শখের জন্য কাজী বল্পু পাঠিয়ে দিয়েছে। বাকিদের জন্য অন্য মিষ্টি কিনলেও কিনেনি রসমালাই। রসমালাই নিয়ে কাড়াকাড়ি করার পাগলিটাই তো নেই। এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো রুবাব। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে চিন্তা হলো ঐশ্বর্যের জন্য। আজকাল ঐশ্বর্য অল্পতেই অসুস্থ হয়ে যায়। কারণে অকানে কিছু বললে খ্যাচ খ্যাচ করে। কয়েকদিন ধরে দাঁড়াতে পারছে না, দাঁড়ালে নাকি মাথা ঘোরাচ্ছে। খালি নাকি ঘুমাতে ইচ্ছে করে, এত অলস হয়েছে সুযোগ পেলেই শুয়ে পড়ে। শুতে শুতেই চোখের পলকে ঘুমিয়ে কাঁদা। মিষ্টি করে ডাকলে খেকিয়ে উঠে বলে, উহু, অন্যদিন, এখন ঘুমাতে দাও। অথচ সে কখনো খাওয়ার জন্য ডাকে, কখনো কেউ ডাকলে ডাকে। সে কি শুধু সেসবের জন্যই ডাকে? আশ্চর্য। আজ রুমে এসে দেখে ঐশ্বর্য ঘুমাচ্ছে। নিজেকে সুন্দর করে গুছিয়ে নিয়ে ঘুমাতে পারে মেয়েটা। এটা অবশ্য খুবই ভালো দিক, তবে কেন জানি তার এত সুখের ঘুম রুবাবের সহ্য হলো না। হাতের ব্যাগটা রেখে এক ছুটে ঘুমান্ত বউকে চেপে ধরে চুমু দিতে লাগলো। ঐশ্বর্য চমকে উঠে চোখ বড় বড় করে তাকিয়ে চোখ মুখ কুচকে তাকে ঠেলেতে শুরু করলো। চেঁচিয়ে ছাড়তে বলল। অসভ্য ইতর বলে দু একটা গালিয়ে দিল ঐশ্বর্যকে। একটু বেশি ছটপট করতে দেখে তড়িৎ ছিটকে সরে গেল রুবা। একটু দূরত্বে দাঁড়িয়ে ইনোসেন্ট ফেস করে বলল, একটাই সিগারেট। ভালো করেছো, তোমার ইচ্ছে হয়েছে সিগারেট খেয়েছো, এবার আমার ইচ্ছে করছে তোমার গায়ে বমি করার। করব? এদিকে এসো। আর খাবো না, না খেলে আমিও বমি করব না। এখন যখন খেয়েছি আজকের হিসাব আজকেই শেষ করি। সামনে এসো, বসো। আচ্ছা, আগে ফ্রেশ হয়ে আসি। কথা বলে তড়িঘড়ি ওয়াশরুমের দিকে ছুটতে গেলে ঐশ্বর্য ফিক করে হেসে ফেললো। বিড়বিড় করে বলেই ফেললো, পাগল একটা। তখন ওই দৃষ্টি গেল প্যাকেটের দিকে, সেটা খুলে রাবড়ি দেখে 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 খেতে শুরু করলো, কিন্তু একটু খেতে গা গোলাতে লাগলো। দৌড়ে ওয়াশরুমের দরজা ধাক্কাতে লাগলো। রুবাব দরজা খুলতে খুলতেই তার গায়ে হরহর করে বমি করে দিল। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, ভালোবাসি জামাই যান। রুবাব স্থির হয়ে গা ভর্তি বমি নিয়ে মুখে হাসি এঁটে জবাব দিল, ভালোবাসি টু বউজান। অতঃপর দুজনেই ফিক করে হেসে ফেললো। এভাবে দেখতে দেখতে কেটে গেল আরো একটি দিন। বাড়ির পরিবেশ আগের তুলনায় থমথমে ভাব কেটে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। আরো একটা জিনিস লক্ষ্য করা গেল, এবারের নির্বাচন নিয়ে জনগণের মধ্যেও খুশির আমেজ দেখা যাচ্ছে। ভোট দিতে যাওয়া আগ্রহ দেখা যাচ্ছে। পাড়ার মোড়ে মোড়ে কত গল্প হচ্ছে, সায়না আর রবির প্রচার হচ্ছে পুরোদমে। যার কারণে খেলা যেন আরো জমে উঠেছে। তবে সেদিনের পর শুদ্ধ সায়নের সঙ্গে দেখা হয়নি। সায়ন কয়েকবার ডাকলেও শুদ্ধ দেখা করেনি। কিছু একটা নিয়ে সেও ব্যস্ত। কাগজপত্র নিয়ে ছোটাছুটি করছে, যদিও এই ব্যাপারে কাউকে কিছু বলেনি। সায়ন আরো একটা জিনিস লক্ষ্য করলো, সিদ্দিকের কোনো খোঁজ নাই। যতবার আজমকে জিজ্ঞাসা করে আজম মিটমিট করে হাসে। এর মধ্যে কোনো ঘাপলা আছে জেনে সরাসরি ফোন করলো শুদ্ধকে। কারণ তার অনুপস্থিতিতে এই দুজনই সব সামলেছে, সব জানে। কল বেজে বেজে প্রায় তিনবারের বেলায় রিসিভ হলো। সায়ন তখন খেকিয়ে উঠে বলল, এই পাগলের বাচ্চা গরু কোথাকার তুই! তুই কোথায়? যেখানেই থাকিস এই মুহূর্তে আমার সামনে হাজির হবি। ভালো করে ডাকছি, কথা কানে ঢুকছে না? বেশি বড় হয়ে গেছো না? এখন আমাকে উপেক্ষা করে চুদাচ্ছ? তোমাকে না বলেছি আমার সঙ্গে এইসব ভাষায় কথা বলবে না? আসছে সাহেব বাবু, তাড়াতাড়ি আর কথা আছে। পারবো না। আবার বলে পারবো না। বোন বাড়ি নেই দেখে সাহস বেড়েছে না? কাজে এসেছি, দেরি হবে। কোন গর্তে তুই? দেরি হবে বলবো না। সিদ্দিক কোথায়? কোন সিদ্দিক? জাওরা সিদ্দিক চিনি না। মেরে মুখ ভেঙে দেবো তোমার। বল সিদ্দিক কোথায়? রাজনীতি করো তুমি, অথচ রাজনীতির লোকদের চিনে রাখবো আমি? এত ঠেকা পড়েনি আমার। এসব ব্যাপারে জানিও না। সাপোসা সাধারণ মানুষ আমি। এত বড় বড় ব্যাপারে আর থাকতেও চাই না। একথা বলে শুদ্ধ কল কেটে নিজের কাজে মনোযোগ দিল। কাগজপত্র উল্টে পাল্টে দেখে জমা দিয়ে বেরিয়ে এলো। শীতলের কেস নিয়ে হাইকোর্টে আপিল করেছে। কয়েকদিন পর আপিলের রায়। দেখা যাক এবার কি হয়। দিন শেষে সবার জন্য করতে গিয়ে নিজের ভালো থাকাটা হচ্ছে না। এবার সবার আগে নিজের ভালো থাকার কথা ভাববে। কিন্তু আসলেই কি পারবে? এটা কি আদৌ সম্ভব? সে গাড়িতে বসে হাত বাড়িয়ে একটা বক্স বের করলো। হাসানের ছেলের জন্য গিফট কিনতে গিয়ে এটা নজরে পড়েছিল। এত পছন্দ হয়েছিল যে প্রথমে এড়িয়ে চলে এসেছিল, এরপর ফিরে ফিরে আবার কিনে এনেছে। কেন জানি ফেলে আসতে মন সায় দেয়নি। সে ধীরে ধীরে বক্সটা খুলে করুণ দৃষ্টিতে
তাকিয়ে রইল। বক্সে খুব ছোট্ট ছোট্ট পায়ের জন্য একজোড়া নূপুর, মোটা চওড়া নূপুর জোড়া এত বেশি সুন্দর, মৃদু নাড়লেই রিনঝিন শব্দ করে বাজে। যখন ছোট্ট একটা ফুল এটা পরে রুম জুড়ে দৌড়াবে, খিলখিল করে হেসে তাকে দেখা মাত্রই বাবা বলে ছুটে আসবে, তখন সেই মুহূর্তটুকু কেমন হবে ভাষায় প্রকাশ করার মতো কি? ঘড়ির কাঁটা আসার সময় দুটোই চলে নিজের ছন্দে, নিজস্ব নিয়মে। ঘড়ির কাঁটা আর সময় দুটোই চলে নিজস্ব ছন্দে, নিজস্ব নিয়মে। তাদের থামিয়ে রাখার ক্ষমতা কারো নেই, নেই গতি বাঁধার কোনো উপায়। ঠিক তেমনি সময়ের স্রোতে ভেসে জীবন এগিয়ে চলে অবিরাম এক ধারায়। এগিয়ে চলে সময়, কাটতে থাকে প্রহর। সেই হিসাবে পেরিয়ে গেল বেশ কয়েকটি দিন। নির্বাচনের প্রচারণার 48 ঘন্টা আগে বন্ধ হয়ে গেছে। যেখানে মাইক, স্লোগান, মিছিলে পুরো এলাকায় সরগরম থাকতো, প্রচার বন্ধ হতেই চারদিক কেমন শান্ত হয়ে গেছে। শুধু পোস্টার, ব্যানারগুলো দেয়ালে পিলারে বাঁধা দড়িতে ঝুলছে। নতুন করে লাগানোর নিয়ম নেই। বেঁধে দেওয়া সময় প্রচার শেষ। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী গাড়ি নিয়ে টহল দিয়ে বেড়াচ্ছে। আগামীকাল সকালে নির্বাচন, এজন্য একটু পরপরই পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। এখন বাজে রাত 2:30, অথচ ঘুম নেই শুদ্ধ সায়নের। টেনশনে নাকি অন্য কারণে বোঝা বা জানা গেল না। দুই ভাই বাড়ির ছাদে পা ঝুলিয়ে বসে আছে। মাথার উপর মস্ত আকাশে মস্ত বড় চাঁদ দু হাত ভরে জ্যোৎস্না ছড়াচ্ছে। জ্যোৎস্নার আলোয় চারদিক ভরে উঠেছে। বাতাসে ভেসে আসছে ফুলের বেলি ফুলের ঘ্রাণ। রাস্তায় মোড়ে মোড়ে কুকুরগুলো ধুলো মাখা রাস্তায় ঘুমিয়ে আছে। নেই বালিশ, নেই কাঁথা, নেই শরীরের নিচে নরম গদির বিছানা। তাও কতই সুখে ঘুমাচ্ছে তারা। মা কুকুরটা ঘুমিয়ে আছে আর তার 3টে ছানা চুপচুপ করে দুধ খাচ্ছে। কখনো বা মায়ের চারপাশে চক্কর মেরে দূরে গিয়ে শুয়ে পড়ছে। ছানার আনাগোনা না বুঝে মা কুকুরটি ঘাড় উঁচিয়ে দেখে নিচ্ছে কি না কি বোঝা গেল না। তবে ছানাটি সুরসুর করে এসে মায়ের গা ঘেঁষে শুয়ে পড়লো। পুরো ঘটনা দুই ভাই দেখলো। সায়ন হঠাৎ শুদ্ধর কাঁধে মাথা রেখে চাঁদের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ চুপ থেকে মলিন সুরে বলল, সরি ভাই। শুদ্ধ জবাব দিল না। ভাইয়ের থেকে জবাব না পেয়ে সায়ন ভেজা কণ্ঠে পুনরায় বলল, সত্যি বলছি, তোকে কষ্ট দিতে চাইনি ভাই। তুই তো জানিস তুই আমার ভাই, তুই আমার বন্ধু। ধ্রুব মারা যাওয়ার পর আমি বন্ধু বানাতে পারিনি, প্রয়োজনই হয়নি, কারণ বন্ধুর মতো সব সময় সবার আগে তোকে পাশে পেয়েছি। কিছু বলার আগে আমার বেয়ারা মনের কথা তুই বুঝে নিয়েছিস। ভালো মন্দ সব কথা তোর সাথে শেয়ার করেছি। তোর জন্য বাড়ির বাইরেও যেতে পারিনি। এই কটা দিন তুই আমার সাথে কথা বলিসনি, দেখা করিসনি, ডাকলে কাছে আসিসনি। তাতেই টের ঢের করে টের পেয়েছি তুই ছাড়া আমি অচল। আমার ভাই ছাড়া আমাকে চালানোর মতো কেউ নেই, মানিয়ে নেওয়ার কেউ নেই। আজ অনেকদিন পর ধ্রুবকে ভীষণ মনে পড়ছে। বুকের পাশটা কেমন যেন করছে। অথচ দেখ, এক যুগ ধরে আমি ধ্রুব হারা, বন্ধু হারা আমার ধ্রুব আমার পাশে নেই, সঙ্গেও নেই। ঠিক এভাবে কতদিন কাঁধে মাথা রাখিনি। ধ্রুব মারা যাওয়ার পর যখন লুকিয়ে লুকিয়ে কাঁদতাম, তুই তো বলতি তুই আমার আরেক ধ্রুব, ছোট্ট ধ্রুব, আরেকটা ভাই বন্ধু, আমার চলার পথের আরেকটা সঙ্গী। শেষ নিঃশ্বাস অব্দি ধ্রুবর মতো করে আমাকে নাকি চালিয়ে নিবি, মানিয়ে নিবি, কখনো আমাকে মাঝপথে ছেড়ে যাবি না, দূরে যাবি না। আজকে কেন দূরে সরে থাকছিস? করলাম না হয় একটা ভুল, তাই বলে কথা বলা বন্ধ করে দিবি? ডাকলেও আসবি না? একবারও ভাবলি না ভাইয়া কষ্ট পাবে, একা একা তর পাবে? এতটা বেয়াদব তো তুই ছিলি না রে শুদ্ধ। তাহলে কেন হলি, কবে হলি? তুই তো জানিস শাহরিয়ার চৌধুরীর উপরে শক্ত হলেও ভেতরটা পুরোপুরি ফাঁপা। তার আসলেই কেউ নেই, কিচ্ছু নেই। তবুও এত নিষ্ঠুরতা কেন আমার প্রতি? শাহিনের চোখের পানি কাঁধে অনুভব করলো শুদ্ধ। বাম কাঁধ ভিজে গেছে মুহূর্তেই। হাতের মুঠো শক্ত করে স্থির হয়ে বসে রইল। বোকা ভাইটা জানে সে দূরে আছে, অথচ আসলেই কে আছে নাকি ছিল। তবে এই ব্যাপারে কিছু বলল না ও, ভুলও ভাঙালো না। এটা পানিশমেন্টটুকু হিসেবেই থাক, যাতে ভবিষ্যতে না ভেবে সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবে। আপাতত টপিক চেঞ্জ করার জরুরি, কারণ ধ্রুব হচ্ছে সায়নের বুকের আরেকটা সফট কর্নার বলা চলে। এখন যদি না থামায় তাহলে গুমড়ে গুমড়ে ধ্রুবর জন্য কাঁদবে, তারপর জ্বর বাঁধিয়ে কাল ছুটে যাবে পাহাড়ে, যেখান থেকে ধ্রুব লাফ মেরে চিরতরে হারিয়ে গেছে পৃথিবীর বুক থেকে। এরপর শুরু হবে আরেক দফা পাগলামি। তাই টপিক বদলাতে দূর আকাশের দিকে তাকিয়ে বলল, রাতের শহর অনেক সুন্দর, চলো ঘুরে আসি। না, মুড নেই।
তাহলে রুমে গিয়ে ঘুমাও, আমি বের হব। এত রাতে বের হতে হবে না। তাহলে বসে বসে মশার কামড় খাও, আমি উঠছি। আচ্ছা চল, চা খাওয়াতে হবে কিন্তু টাকা নাই। বোন ঠিকই বলে, তুই একটা কিপটা। বলবেই তো, 50,000 তো তোমার তোমার বোনের গেল না, আমার গেল। অথচ হসপিটালের থেট দিয়ে ওই আমাকে বিয়ে করেছিল। অথচ এতদিন পর কট খেলাম আমি। একথা শুনে সায়ন শব্দ করে হেসে ফেলল। শুদ্ধ কথা বাড়ালো না। ভাইয়ের হাত ধরে ধীরে ধীরে হাফ সিঁড়ি নিচে নামলো। বাকি সিঁড়ি সেদিনের মতোই পিঠে নিল। তারপর দুজন পার্কিং লট থেকে বাইক নিয়ে বের করলো। সায়নের বাইক সেদিন কনকের ছেলেপুলেরা নষ্ট করে ফেলেছিল, পরে কেনা হয়নি। তাছাড়া সায়ন বর্তমানে বাইক চালানোর অবস্থাতেও নেই। তাই শুদ্ধর বাইক নিয়ে দুই ভাই বেরিয়ে পড়লো অজানার উদ্দেশ্যে। বাইক চলতে থাকলো শাঁ শাঁ করে, কখনো হাইওয়ে, কখনো উঁচু নিচু মাটির পথ পেরিয়ে। গল্পের তালে তালে শহরের অলিগলি ঘুরলো। বাইক থামিয়ে চা খেলো, দুজন দুজনকে খুব পচালো, মন খুলে হাসলো। এতদিন পর সুন্দর মুহূর্ত কাটিয়ে ভোরের দিকে বাড়ি ফিরলো। অতঃপর নিজ নিয়মে ভোর হলো। ধীরে ধীরে জেগে উঠল শহর। আজ নির্বাচন, সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু। বেলা বাড়ার সাথে সাথে দলে দলে মানুষ ভোট কেন্দ্রের দিকে এগিয়ে যেতে লাগলো। এদের মধ্যে কেউ নতুন ভোটার, তাদের উচ্ছ্বাসটা বেশি। নিজের পছন্দের পাত থেকে ভোট দিতে যাওয়া এক আলাদা আগ্রহ। চৌধুরী বাড়ির সদস্যরা ঠিক সময় মতো গিয়ে ভোট দিয়ে এলেন। সায়ন 8টার পর ঘুম থেকে উঠে আজমকে সঙ্গে নিয়ে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখলো। সবকিছুই স্বাভাবিক, কোথাও কোনো গোলযোগ নেই। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিকভাবে চলছে। যদি কেউ বা কারা সমস্যা সৃষ্টি করতে চায়, তাদের কঠোরভাবে দমনের নির্দেশ দেওয়া আছে। উপর মহলের আদেশ অনুযায়ী পুলিশ বাহিনীও প্রস্তুত। এভাবে কেটে গেল সারাদিন। কত মানুষ এলো, ভোট দিল, সহি সালামতে আবার ফিরে গেল। তবে যত সময় গড়াতে লাগলো, ভেতরে ভেতরে এক অদৃশ্য প্রতিযোগিতা জমে উঠল। চিন্তায় সায়নের মুখ শুকিয়ে কাঠ। অথচ শুদ্ধ তাকে অভয় দেওয়া তো দূর, চিজ চিজ পিৎজার একটা স্লাইস মুখে পুরে ধীরে সুস্থে খেতে লাগলো। এদিকে সায়ন একবার উঠছে একবার বসছে। টেনশনে এখন কত লিটার পানি গিলেছে কে জানে। তার অস্থিরতা দেখে শুদ্ধ পিৎজার আরেকটা স্লাইস খেতে খেতে বলল, কোল্ড ড্রিঙ্কস এর ক্যানটা খুলে দাও তো। পারবো না, তুই খুলে খা। দেখছিস না টেনশন করছি। বারবার উঠবোস করলে টেনশনও তো ঠিকভাবেই টেনশন দিতে পারে না। এভাবে কেউ টেনশন করে? শুদ্ধ রে, আমার খুব অস্থির অস্থির লাগছে। হেলে গেলে মান সম্মান থাকবে না। এবার শুদ্ধ জায়গা মতো খোঁচাটা দিল। কিছু কিছু মানুষ বলেছিল নির্বাচন করবে না, অথচ এখন হারার ভয়ে প্রেশার লো করে ফেলেছে। আর কত কি দেখাবে আল্লাহ। সত্যি টেনশন হচ্ছে বাল। নাও পিৎজা খাও। খেলে কি হবে? পিৎজা খেলে পেট ঠান্ডা, পেট ঠান্ডা তো মস্তিষ্ক ঠান্ডা, মস্তিষ্ক ঠান্ডা তো শরীর ঠান্ডা, শরীর ঠান্ডা তো বাকি সব ঠান্ডা। তোর মতো কুলনেস আমার নাই রে ভাই। আমার তো পরদে পারদে উত্তেজনা। সেই উত্তেজনায় না শান্ত থাকতে পারছি, আর না টেনশন ফ্রি হয়ে বসতে পারছি। ভাইরে, যদি হেরে যাই, গেলে যাবে। তোমার বোন পরীক্ষায় ফেল করে এসে যদি দাঁত বের করে বলতে পারে, বুঝলেন শুদ্ধ ভাই, ফেল করাও একটা আর্ট, যা সবাই পারে না। তুমি তারই ভাই, বোনের রুলস ফলো করবে। অন্যরা নির্বাচনে জিতে জয়ের ধ্বনি দিয়ে মিছিল বের করবে, তুমি না হয় হেরে গিয়ে ব্যান্ড বাজিয়ে নিজের হার স্বীকার করবে। শুদ্ধর কথা শুনে সায়ন ভোতামুখ করে তাকিয়ে রইল। বেয়াদবটা একটু অভয় দেওয়া তো দূর, টেনশন আরো বাড়িয়ে দিল। সে শুদ্ধর শক্তপোক্ত বাহুতে একটা ঘুষি বসিয়ে শুদ্ধর হাতের পিজাটায় কেড়ে খেতে লাগলো। ওদিকে চৌধুরী বাড়ির সবাই চিন্তায় কাতর। ছেলেটা শেষ মুহূর্তে নিজের স্বপ্ন ধূলিসাৎ করতে চেয়েছিল। আল্লাহ আবারও তাকে সুযোগ দিয়েছেন। এবার জয়ের হাসিটা যেন সেই হাসতে পারে। যদিও ভোটারদের উপস্থিতি, আনাগোনা, ভোটের সংখ্যা দেখে বোঝা যাচ্ছিল কোন দিকের পাল্লা ভারী হতে চলেছে। অতঃপর বিকাল 4টা বাজতেই ভোট গ্রহণ শেষ হলো। শুরু হলো ভোট গণনা। নামে অপেক্ষার আরেকটা অধ্যায়। ভোট গুনতে গুনতে এক একটা কেন্দ্রের কোথাও রবিয়ে গিয়ে কোথাও বা সায়ন। এভাবে এক একটা আপডেটের সাথে উত্তেজনা বাড়তে লাগলো। অবশেষে হিসাব পাল্টে বিপুল ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিল শাহরিয়ারের পায়রা। মনে হলো পায়রা যেন ডানা ঝাপটে নিজের জয় নিজেই আনলো। মুহূর্তে পুরো জেলায় ছড়িয়ে পড়লো সেই খবর। চারদিকে শুরু হলো উল্লাস, আনন্দ আর বিজয়ের মাতামাতি। এভাবে রাত তখন অনেকটা গড়িয়ে গেছে। ঘড়ির কাঁটা 11টা পেরিয়ে দৌড়াচ্ছে যেন। চারদিক তখনও সবার মুখে মুখে একটাই স্লোগান, জিতেছে রে কে রে, জিতেছে কে, শাহরিয়ার ভাই ছাড়া আবার।
এভাবে স্লোগান দিতে দিতে বেশ কয়েকটা মিছিল বের হলো। সায়ন শুধু তাকিয়ে দেখলো, কেন জানি এত উল্লাসের ভিড়ে অদ্ভুত শূন্যতা ঘিরে ধরেছে তাকে। বুকের কাছে একটা চাপ ধরে রেখেছে। সারাদিন ভাইয়ের খেয়াল রাখার জন্য শুদ্ধ আজ সঙ্গে ছিল। টেনশনের সময় পাশে থেকে রাগিয়ে দিয়ে কতবার হাসিয়েছে ঠিক নেই। সবাই যখন তাকে অভিনন্দন জানাতে ব্যস্ত, সায়ন তখন সবেরই আচমকা শুদ্ধকে জড়িয়ে ধরলো। সবাইকে অবাক করে দিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। ভাইয়ের কাঁধে মুখ লুকিয়ে শক্ত করে কপটে ধরলো। শুদ্ধ থমকে গেল। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটলো তার। তাদের দেখে আজম থেকে শুরু করে এতদিন যারা দলের জন্য খেটেছে, তারা একে একে জড়িয়ে ধরলো। এই দৃশ্য দেখে অনেকের চোখের কোণে জল জমলো। এই মিলন পর্বটুকু হাইলাইট হলো সোশ্যাল মিডিয়ায়। দলের ছেলেপুলেরা অনেক আগেই সায়নের কাছে আবদার, নির্বাচনে জিতলে দামি ব্যান্ড টেস্ট করাতে হবে। সেই কথা মতো তাদের খুশি করতে ক্যাশ ছুড়ে দিলে বেহায়া দাঁতগুলো বের করে হাসলো। বেহায়া বেহায়াগুলো দাঁত বের করে হাসলো। অতঃপর এসব করতে করতে রাত প্রায় 1টা বেজে গেল। বাড়ির কেউ ঘুমায়নি, তাদের নতুন করে অভিনন্দন জানালো। অতঃপর বড়দের ধমক শুনে যে যার রুমে চলে গেল। কিন্তু সায়ন রুমে গিয়েও শান্তি পেল না। অস্থির হয়ে স্বর্ণকে বলল, সবার এত অভিনন্দনে বুক ঠান্ডা হচ্ছে না। আমার এখন কি করা উচিত? কি করব আমি, বল না জান। স্বর্ণ যেন সহজে বুঝে গেল সায়ানের রোগের কথা। সায়ানের মাথা বুকে চেপে ধরে মাথায় চুমু আঁকলো। ফিসফিস করে বললেন, যাবে বোনের কাছে হোম? চলো তাহলে। সায়ন স্বর্ণের বুক থেকে মাথা তুলে জিজ্ঞাসা করলো, যাবি তুই? যাব। যার কারণে আমাদের জয়, তার কাছে যাব না? কিন্তু এখন তো দেখা করতে দিবে না। না দিক, কেন্দ্রের লোহার গেটটা না হয় একটু ছুঁয়ে আসবো। ওখানকার আকাশে বাতাসে আমার বোনের নিঃশ্বাস মিশে আছে। বাতাসের কানে কানে না হয় বলে আসবো। আমার বোনকে যেন চুপি চুপি বলে আসে, এই বোনু, আমরা জিতে গেছি। জিতে গেছে আমাদের লড়াই, জিতে গেছে আমাদের বিশ্বাস। সায়ন ছলছল চোখে হ্যাঁ বোধক মাথা নাড়লো। তারপর স্বর্ণর হাত ধরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো উন্নয়ন কেন্দ্রের পথ ধরে। স্বর্ণের জন্য সায়ন ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে। ভালো রাস্তায় স্পিড বাড়িয়ে দিচ্ছে। মাঝে মাঝে চোখের কোণ জমে থাকা জলে রাস্তা ঝাপসা দেখাচ্ছে। ঘড়ির কাঁটার দিকে খেয়াল নেই, তবে একটা সময় গাড়ি এসে থামলো উন্নয়ন কেন্দ্রের সামনে। উঁচু লোহার গেট, গেটের ওপাশের বন্দি কোন রুমে আছে তাদের আদরের ছোট বোন, তাদের তোতা পাখি। তারা কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইলো। ইচ্ছে করলো গেটটা ভেঙে চুরে ভেতরে গিয়ে গলা ফাটিয়ে বলতে, জান বাচ্চা পাখি আমার, তুই না মেয়রের বোন হতে চেয়েছিলি? জিতে গেছি বোন, আমরা জিতে গেছি। আমাদের পায়রা জিতে গেছে। কিন্তু সেটা সম্ভব হলো না। চাইলেই কি এখন ওই ভেতরে যাওয়া যাবে? না, যাবে না। এখানেও কিছু নিয়ম আছে, সময় আছে। যতই মেয়র পদে বিজয়ী হোক, চরম সত্য হলো সে অসহায় এক ভাই। এসব ভাবতেই ঠোঁট কেঁপে উঠল। মনে গাঁথা কিছু কথা গলায় আটকে গেল। দু চোখ বেয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা জল। আজকের এই আনন্দের রাতেও তাদের সঙ্গে প্রিয় পানটি নেই। এসব নিয়ে যারা তো আনন্দ, খুশি, প্রফুল্লতা, তারই অনুপস্থিতিতে সব আনন্দ ফিকে করে গেছে। এসব ভেবে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাঙা মনার ছলছল চোখ নিয়ে দুজনেই ফিরে এলো। এদিকে এত রাতে গাড়ির শব্দ পেয়ে রুবাব তড়িঘড়ি করে বেরিয়েছিল। সায়ন আর স্বর্ণকে বের হতে দেখে ছুটে গিয়েছিল শুদ্ধের কাছে। শুদ্ধ বাইকের চাবি নিয়ে গেট পেরিয়ে বের হতেই দেখে আজম দাঁড়িয়ে আছে। তাকে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে আজম বাইকের পেছনে উঠতে উঠতে বলল, শুদ্ধ ভাই আপনারে একা ছাড়তে না করছে। আপনি গোস্সা করলেও যাইতে কইছে। গাড়ি জোরে টান দেন ভাই, শাহরিয়ার ভাই কোথায় গেছে শুদ্ধ ভাইয়ের জানাইতে হইব। তারপর সায়নের গাড়ির পেছনে পেছনে তারা গিয়েছিল। দূরে দাঁড়িয়ে দেখেছিল সায়ন আর স্বর্ণের কাজ। মেসেজ করে শুদ্ধকে জানিয়েছিল। তারপর তাদের সাবধানে ফিরতে বলে শুদ্ধ অজু করে দাঁড়ালো শুকরানার নামাজ আদায় করতে। সিজদায় মাথা ঠেকিয়ে আজও নিজের সব কষ্ট, ব্যর্থতা আর চাওয়া পাওয়া সঁপে দিল সৃষ্টিকর্তার দরবারে। কারণ এই একটা জায়গাতেই মনের সমস্ত ভার জমা রাখা যায়, নিঃসংকোচে কথা বলা যায়। গোটা দুনিয়ার সামনে নিজেকে যতই শক্ত করে রাখা হোক না কেন, সৃষ্টিকর্তার কাছে কোনো ভানই চলে না। শক্ত আবরণের প্রয়োজন পড়ে না, লাগে না মুখোশের আড়াল, বরং এখানে আসতেই হয় নিজস্ব হত দরিদ্রর বেশে। ডাকতে হয় অসহায় সুরে। আশ্চর্যের ব্যাপার, এই দরবারে যত বেশি নিজেকে শূন্য করা যায়, মহান আল্লাহ তাকে তত বেশি অফুরন্ত রহমত দিয়ে ভরিয়ে দেন। সিজদাহে লুটে পড়ে যত বেশি অশ্রু ঝরানো যায়, মহান আল্লাহ তার তত নিকটবর্তী হন। তাই সেও ভঙ্গুর অসহায় বান্দা হয়ে ফরিয়াদ জানালো মন থেকে মহান রবের কাছে। আর তার মনের কথাগুলো ছিল এমন, হে রহমানুর রাহিম, তোমার এই অসহায় বান্দা ভাঙা মন নিয়ে তোমার দরবারে হাজির হয়েছে।
তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নেই। ইয়া রব, তোমার অসীম দয়ার ছায়াতে আমি বেঁচে থাকার সাহস খুঁজি। ভাইয়ের স্বপ্ন পূরণ করতে দিশেহারা হয়ে শুধুমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করেছিলাম। সেই প্রার্থনা বিফলে যেতে দাওনি মাবুদ, বরং আমার কষ্ট সফলতার রহমতে ভরিয়ে দিয়েছো। তোমার সেই রহমতের দয়ায় আজ আপনা আপনি বুক ভিজে যাচ্ছে, কৃতজ্ঞতার ভারে অশ্রু ঝরে যাচ্ছে। তোমার দরবারে শত লক্ষ কোটি শুকরিয়া ইয়া আল্লাহ। কিন্তু তোমার এই অসহায় বান্দার পরীক্ষা যে এখনো শেষ হয়নি মাবুদ। আমি যে এখনো দাঁড়িয়ে আছি আর একটি কঠিন পরীক্ষার দ্বার প্রান্তে। বুকের ভেতরে জমা কথাগুলো বললেও জানো না, না বললেও জানো। এই শূন্যতা যে আর সহ্য হয় না। আমি যে বড্ড ক্লান্ত ইয়া মাবুদ, ভঙ্গুর প্রায় আমার সমস্ত সত্তা। আমাকে রহম করো ইয়া রাহিম। হারিয়ে যাওয়া প্রিয় সুখটুকু ফিরিয়ে দাও। যে সুখের জন্য প্রতিনিয়ত মন কাঁদে, পান কাঁদে, সেটা আবার আমাকে করে দাও ইয়া রাহিম। হে পরম দয়ালু, আমার বুকের ভেতর গভীর শূন্যতাটাকে আবার পূর্ণ করে দাও। আমি যেন এবার জয়ের হাসি হাসতে পারি, তাকে পুনরায় ফিরিয়ে আনতে পারি। আমি অসহায় বান্দা, ফিরিয়ে দিও না মাবুদ। সুখ দুঃখ উত্থান পতন মানব জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। আজ যা বর্তমান, আগামীকাল তা অতীত। মানুষ মূলত অতীতের অভিজ্ঞতায় বর্তমানকে সাজায়, আর বর্তমানকে ভিত্তি করে গড়তে চায় তার অদূর ভবিষ্যৎ। কিন্তু জীবন কি পরিকল্পনা মাফিক চলে? চলে না। বরং যখন যা পরিকল্পনা করে সেটারই বিপরীত কিছু ঘটে। মানুষ যাকে আঁকড়ে ধরতে চায় সেটাই সবার আগে হারিয়ে যায়। তখন মনে হয় চেনা পৃথিবী নিষ্প্রাণ হয়ে গেছে, বেঁচে থাকার ইচ্ছে শক্তিটুকুও হারিয়ে গেছে। কিন্তু সময় যত গড়ায়, কিছু রসিলা হলেও শূন্যের ঘরে শূন্যস্থানগুলো ধীরে ধীরে পূরণ হতে থাকে। ঠিক যেমন শীতকালে ঝরা পাতা ঝরিয়ে প্রকৃতি যখন নিঃস্ব হয়ে পড়ে, তখনই কিন্তু বসন্তের আগমন ঘটে। গাছে গাছে ডালে ডালে নতুন কুড়ি গজাতে থাকে। শূন্য গাছটা নিজের রূপ ফিরে পায়। এটাও জীবনের শিক্ষণীয় দিক। প্রকৃতি যেন উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়, ঝরা মানে, ঝরে যাওয়া মানেই শেষ নয়। হারানো মানেই থমকে যাওয়া নয়, বরং কখনো কখনো ঝরে যাওয়া মানে নতুন কিছুর সূচনাও হয়। ৩ দিন পরের ঘটনা। দেখতে দেখতে নির্বাচনের ৩ দিন পেরিয়ে গেছে, তবে চৌধুরী নিবাস থেকে শুরু করে সায়নের পার্টি অফিসে আনন্দের রেশ এখনো কাটেনি। বাড়িতে মেহমানদের আনাগোনা লেগেই আছে। যদিও সিটি কর্পোরেশন এবং পৌরসভার আইন অনুযায়ী বিজয়ী প্রার্থী ভোট পাওয়ার পরদিনই চেয়ারে বসতে পারে না, কারণ মেয়র হওয়ার পর বেশ কয়েকটি আইনি ধাপের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সব দায়িত্ব বুঝে নিতে আরো কিছুদিন সময় লাগবে সায়নের। এতে অবশ্য ভালো হয়েছে, শরীরটা ভীষণ খারাপ তার। হঠাৎ জ্বরে আরো কাবু হয়ে গেছে বেচারা। এমনিতে 3 বেলা কড়া অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হচ্ছে। ওষুধের প্রভাবে ঘুম ঘুম ভাব বেড়ে গেছে। বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ছে। আবার কখন রাত শেষে ভোর নামে তাও বুঝতে পারে না। জেদ দেখিয়ে না ঘুমালে শরীর থরথর করে কাঁপে, মাথা ঘোরে। তাছাড়া যে বিপদ থেকে বেঁচে ফিরেছে, টাইম টু টাইম ওষুধ না খেলে শীঘ্রই বিছানাগত হয়ে পড়ে থাকতে হবে। কিন্তু এখন কি পড়ে থাকার মতো পরিস্থিতি আছে? নেই। বোনটাকে বাড়ি আনতে হবে, বউটার যত্ন দিতে হবে, দায়িত্ববান মেয়র হতে হবে, বাড়ির মানুষগুলোকে ভালো রাখতে হবে। এখন কত কাজ, কত দায়িত্ব। এদিকে ঘুমন্ত সায়ারের বুকে মাথা রেখে স্বর্ণ রাত কাটে তাকে দেখতে দেখতেই। একটুও ঘুমাতে পারে না সে, ঘুম আসেই না। যদিও চোখ বুজে আচমকা চমকে ওঠে, সায়নকে হাতড়ে খুঁজতে থাকে। মস্তিষ্কে এখনো হারানোর ভয়টুকু গেঁথে আছে। ঘুমালে মনে হয় এই বুঝি স্বপ্ন ভেঙে গেল, এই বুঝি সায়ন হারিয়ে গেল। মনে যখন এসব ভাবনা জেঁকে বসে, তখন ঘুমন্ত সায়নকে ছুঁয়ে ছুঁয়ে দেখে। তার ক্ষততে আলতো স্পর্শে হাত বুলায়, ঠোঁটে ছোঁয়ায় প্রিয় পুরুষের শরীরের কাটাছেঁড়া দেখে নীরবে চোখের জল ফেলে। সে যে ফিরে এসেছে, এজন্য যতবার তাকে ছোঁয় ততবারই শুকরিয়া জ্ঞাপন করে। এখন সকাল 10টা, অথচ রোদের তাপ দেখে মনে হচ্ছে শরীর ঝলসে দেবে। দিনটা কেমন হতে যাচ্ছে সূর্য মামা যেন সকাল থেকে জানিয়ে দিচ্ছে। কিন্তু তাতে কি, কাজকর্ম থেমে থাকবে? থাকবে না। কারণ দিনমজুর থেকে শুরু করে হতদরিদ্রের পরিবারগুলোর কাজ করলে টাকা পাবে, আর আর টাকা পাবে, টাকায় পাবে এক মুঠো ভাত। তাদের জন্য রোদ কিংবা বৃষ্টি ঝড় না, বড় হলো পেটের ক্ষুধা। চৌধুরী পরিবারের সদস্যগুলো নাস্তা সেরে যে যার কর্মে বেরিয়ে গেছে। বাড়ির গৃহিণীরা লেগে পড়েছে সাংসারিক কাজে। সায়ন আজও দেরি করে উঠে নাস্তা সারলো। দুদিনের তুলনায় আজকে ঝরঝরে লাগলো। গায়ে জ্বর নেই, তাই আজমকে ডেকে নিয়ে নগর ভবনে একবার ঢু মেরে পূর্বের পার্টি অফিসের সামনে
পেতে রাখা ব্রেঞ্চে বসলো। অন্য ছেলেপুলো সঙ্গে আছে, কথা হচ্ছে, হাসাহাসি হচ্ছে। আজমের বিয়ে দেওয়ার জন্য পাত্রী খোঁজা হচ্ছে। আজমের কেমন পাত্রী দরকার এই নিয়ে কথাবার্তা হচ্ছিল। হঠাৎ চৌধুরী বাড়ির গাড়ি দাঁড়াতেই সায়ন ঘাড় ঘুরিয়ে তাকালো। গাড়ির জানালা দিয়ে স্বর্ণকে মাথা বের করতে দেখে সায়ন ক্রাস নিয়ে খোঁড়াতে খোঁড়াতে গাড়ির কাছে গেল, বলল, কি হে, লালবনের লাল সুন্দরী ফুলটুসি সেজে কোথায় যাওয়া হচ্ছে? উঠে এসো। একথা শুনে সায়ন চোখ মুখ কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, দিনে দুপুরে ফাঁকা গাড়িতে ডাকছিস কেন? বাসায় বাপ ভাই নেই? বাপ ভাই আছে কিন্তু জামাই নাই, তাই আপনাকে ডাকছি। ডাকার কারণ, বড্ড প্রেম প্রেম পাচ্ছে, যদি প্রেম করতে সাহায্য করতেন খুব উপকার হতো। ছি ছি, চৌধুরী বাড়ির মেয়ের এত অধঃপতন। আসবে তুমি? ডাক্তারের কাছে যাব, লেট হচ্ছে। ডাক্তারের কথা শুনে সায়ন ধীরে ধীরে গাড়িতে উঠে বসলো। সে বসতেই স্বর্ণ বিনা বাক্যে কাঁধে মাথা রেখে চোখ জোড়া বন্ধ করে নিল। নিঃশব্দে প্রিয় ঘ্রাণ টেনে নিল। সায়ন তাকে বাহুডোরে আগলে নিয়ে কপালে একপাশে চুমু এঁকে চিন্তিত সুরে বলল, শরীর কি বেশি খারাপ? এত বমি হচ্ছে কেন? দিন দিন কোমার বদলে বাড়তেই আছে। গতরাত থেকে কিছুই খেতে পারিসনি। না খেলে আমার ছানাপোনা পুষ্টি পাবে কিভাবে? শালার ডাক্তার ভালো ওষুধ দিচ্ছে না নাকি? শালাকে দোচোদন না দিলে হবে না দেখছি। সায়নের কথা শুনে স্বর্ণ দুম করে তার উরুর উপর কিল বসিয়ে দিল। তারপর ধমকের সুরে বলল, খবরদার ডাক্তারের চেম্বারে উল্টাপাল্টা কথা বলবে না। জীবনে দেখেছিস আমি উল্টোপাল্টা কথা বলেছি? আমি হলাম পুরুষ মানুষ, যা বলি মুখের উপর বলার সাহস রাখি। ম্যাও ম্যাও করার স্বভাব আমার নাই। তাছাড়া আমি জেন্টলম্যান। ওসব বালছাল মার্কা কথাবার্তা আমার মুখেও আসে না, তাই না? অথচ সেদিন দুপুরেই দেখলাম আবেগে পড়ে আবেগীর বাপ হয়ে বলেছিলেন, রাজনীতি করব না, ব্যবসা করব। শুদ্ধ ভাইয়ের বাস খেয়ে পড়ে না হুঁশ ফিরল। তুই কি আমাকে অপমান করলি? করলাম, গায়ে মাখলাম না, হু হু। একথা শুনে স্বর্ণ না চাইতেও হেসে ফেলল। বেহায়া নির্লজ্জ পুরুষটাকে এই কারণেই এত ভালোবাসে। অতঃপর খুনসুটি করতে করতে দুজনেই ডাক্তারের কাছে গেল। ডাক্তার স্বর্ণকে চেক আপ করে জানালেন, আগের ওষুধ চলবে, ওজন কমে যাচ্ছে, পুষ্টিকর খাবার দাবার খেতে হবে, বেশি করে পানি পান করতে হবে, সাবধানে হাঁটাচলা করতে হবে। জার্নি উঁচু সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করা যাবে না। এইটুকু বলেই ভদ্র হয়ে পাশে বসা সায়নের দিকে একবার তাকালেন, বুঝলেন এটা পেশেন্টের স্বামী। তাই তাকে উদ্দেশ্য করে আরো একটা সতর্ক বাণী দিলেন, দুজনেই মাথায় রাখবেন আপনাদের অনাগত সন্তানের কথা। সহবাসের সময় সচেতনতা অবলম্বন করবেন। একটু অসচেতনতায় আপনাদের বাচ্চার ক্ষতির কারণ হতে পারে। স্বর্ণের বারণ শুনে সায়ন এতক্ষণ চুপচাপ বসেছিল, মন দিয়ে ডাক্তারের কথা শুনছিল। হঠাৎ একথা শুনে তার মনে হলো, চুপ করে বসে থাকা দায়িত্ববান স্বামী হওয়া যায় না। চুপ করে বসে থাকলে দায়িত্ববান স্বামী হওয়া যায় না। তাছাড়া সে যথেষ্ট সচেতন, ডাক্তারকেও জানানো উচিত। তাই স্বর্ণকে উদ্দেশ্য করে বলল, আমি এখন সচেতনই থাকি, তাই না বলজান? এই তো গতকাল রাতে জেন্টালম্যান ছিলাম, তুই না বলার পর আর জোর করেছি? তার কথা শুনে ডাক্তার খুক খুক করে কাশলেন, ভালো করে তাকালেন সামনের চেয়ারে বসা ভদ্রবেশের ছেলেটাকে। যথেষ্ট সুদর্শন, তবে মুখের লাগামে একটু সমস্যা আছে সেটাও বুঝলেন। একটা ডাক্তার হিসেবে পেশেন্টকে সাবধান করা ওনার কাজ। তাই পাশে রাখা স্ক্র্যাচ দেখে মনে করিয়ে দিতে বললেন, আপনার পা তো ভাঙা দেখছি, তাতে কি, অন্য কোথাও তো আর ভাঙা না। সায়নের জবাব শুনে স্বর্ণ ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। ডাক্তার না হয় তাদের ভালোর জন্যই কথাগুলো বলেছে, তাই বলে সেও এসব বলবে? চেম্বারে ঢোকার আগেও কত সুন্দর করে বোঝালো উল্টাপাল্টা কিছু না বলতে, অথচ বলে কি না অন্য কিছু তো আর ভাঙা না। সে আর কথা বাড়ানোর সুযোগ দিল না, কোনো মতে প্রেসক্রিপশন নিয়ে হাঁটা ধরলো। তাকে এভাবে রেগে যেতে দেখে সায়ন ভীষণ অবাকই হলো। বউটা হঠাৎ রেগে গেল কেন? যা বলার ভদ্রভাবেই তো বললো, খুলে তো আর দেখায়নি, তাও রেগে গেল কেন? স্বর্ণ চলে যাচ্ছে দেখে সেও বইয়ের পেছন পেছন যেতে যেতে বলল, রাগিস না বউ, আস্তে হাট, ব্যথা পাবি তো। আচ্ছা, যা, ভাঙ্গা ভাঙ্গা। আচ্ছা, যা, ভাঙ্গা ভাঙ্গা। তার কথা শুনে স্বর্ণ দাঁড়িয়ে গেল। হাতে থাকা পানির বোতলটা ছুটতেই সায়ন ক্যাচ ধরে ফেললো। কি আশ্চর্য, ভাঙ্গা না বললেও রেগে যাচ্ছে, আবার ভাঙা বললেও তেড়ে মারতে আসছে। এখন পাগল ছাগল বউ জুটেছে তার কপালে। এসবের চক্করে এখন তো নিজেই দোটানায় পড়ে যায়। আসলে ভাঙা নাকি ভাঙা না, কিন্তু বউটাকে তো এখন সামলাতে হবে। এখন রাগারাগি মোটেও ভালো না। তাই ৩২ পাটি দাঁত বের করে হেসে বলল, রাগ করে না পাখি, শান্ত হও। আসলে কি হয়েছে, ভাঙতে গিয়েও ভাঙেনি। স্বামী স্ত্রী ভালোবাসার ফল তাদের সন্তান। তাহলে বেবি কনসিভ হয়েছে কিনা জানার জন্য মায়ের ইউরিন লাগলে বাবারটা লাগে না কেন?
বাবা কি তার সন্তানকে ভালোবাসে না, নাকি বাবার ভালোবাসা ভালোবাসার কাতারে পড়ে না? কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে ঐশ্বর্যকে কল করে প্রশ্নখানা করলো রুবাব। তার এমন অহেতুক কথা শুনে ঐশ্বর্য বিরক্ত হলো। হাতের বইটা রেখে জবাব দেওয়ার আগেই কিছু স্মরণে আসতে কাপা কাপা স্বরে বলল, রুবাব হুম, কোথায় তুমি? রিপোর্ট নিতে এসেছে। কি কি এসেছে? পজিটিভ। কথাখানা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ঐশ্বর্য থমকে গেল। হাত চলে গেল পেটে। ড্রয়িং রুমে বসা সিতারা, সিমিন, সিরাত তখন তার দিকেই তাকিয়েছিল। তাকে পেটে হাত দিতে দেখে যা বুঝার বুঝে গেলেন। সিতারা ভুরু নাচাতেই ঐশ্বর্য এক প্রকার পালিয়ে নিজের রুমে এলো। বেশ কয়েকদিন ধরে ওনারা তিন যা ঐশ্বর্যকে খেয়াল করেছিল। অভিজ্ঞ চোখে ধরে ফেলেছিলেন বাড়িতে আরো একটি সুখবর আসতে চলেছে। কিন্তু ঐশ্বর্য মানতে রাজি না। বারবার বলেছিল এরকম উইক সারা বছরই থাকে সে। প্রেশার সবসময় লো থাকে, মাথা ঘুরানো স্বাভাবিক ব্যাপার। ওসব কিছু না, এসব বলে মানাতে রাজি না। তারপর জোর করে ইউরিন আর ব্লাড টেস্ট দুটোই করিয়েছে। সেই টেস্টের রিপোর্ট আনতে গিয়েছিল রুবাব। রিপোর্ট দেখে কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়েছিল রুবাব। অবিশ্বাস্য লাগছে ব্যাপারখানা। সে হসপিটাল থেকে বেরিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে ঐশ্বর্যকে কল দিল। উক্তি কথাখানা বলতেই বুঝলো ঐশ্বর্য কাঁদছে, তাও কিছু বলল। তাকে নিশ্চুপ দেখে ঐশ্বর্য বলল, সরি, পরিকল্পিত ছিল না তাই না? সরি বলছি তো। এটা আমার প্রশ্নের উত্তর হলো? জানতে চাচ্ছি পরিকল্পিত কিনা। হোম, আমি কিন্তু বলেছিলাম আরো কিছুদিন পর বেবি নেব। তুমি খুশি না রুবাব? আমাদের সন্তান আমাদের ভালোবাসার ফল। তুমিও আমার অনেক কষ্টের প্রাপ্তি ঐশ্বর্য। রুবাবের কথায় ঐশ্বর্য থমকে গেল। গড়গড়িয়ে গাল বেয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো। রুবাব রেগে আছে, তাও স্বাভাবিক সুরে কথা বলছে। সে অকারণে ঐশ্বর্যের সঙ্গে জোরে কথা বলে না। ঐশ্বর্য নিজে বুঝে তাই কিছুক্ষণ চুপ থেকে থেমে থেমে বলল, সে তো তোমারই অংশ। এসেছে না হয় একটু তাড়াতাড়ি, তাতে ক্ষতি কি? পিৎজা খেতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি এসো। এ কথা বলে ঐশ্বর্য কলটা কেটে দিল। রুবাব কান থেকে ফোন সরিয়ে রিপোর্টের দিকে তাকিয়ে রইল। কিছুদিন আগে শুদ্ধ যখন তার সন্তানকে কবর দিল তখনও খারাপ লেগেছিল। ভাই কষ্ট পাচ্ছে দেখে তারও খুব কষ্ট হয়েছিল। সায়ন বাড়ি ফিরে বাবা হওয়ার কথা জেনেও কেঁদেছিল। কাঁদতে কাঁদতে আবার হেসেও ছিল। আল্লাহ যেন এত বড় নিয়ামত দান করেছে, তাই বারবার আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। সেই মুহূর্তে সায়নের অবস্থা দেখে খুব হেসেছিল, ভাইয়ের খুশিতে খুশিও হয়েছিল। কিন্তু আজকে নিজের অনুভূতি প্রকাশ করতে পারছে না। বুঝতে পারছে না কেমন লাগছে। নিজের বাবার কথা খুব মনে পড়ছে। কতদিন বাবাকে বাবা বলে ডাকে না, বাবা নামের কেউ কাঁধে হাত রাখে না। সে আবারও রিপোর্টে হাত বুলিয়ে ঝাপসা চোখে তাকালো। না, সত্যি পজিটিভ। সত্যি কেউ আসছে, কিন্তু তার তো বিশ্বাসই হচ্ছে না। বাবাহারা ছেলেটা নাকি বাবা হবে। ছোট থেকে বাবার স্নেহ ছায়া না পাওয়া ছেলে নাকি কারো ছায়া বৃক্ষ হবে। আদুরে সুরে ডেকে বুক ঠান্ডা করবে। সে বাবা হবে আর ঐশ্বর্য মা হবে। মা হারা মেয়েটাও মাতৃত্বের স্বাদ পাবে। পৃথিবীর কেউ নেই বলে আফসোস করা ঐশ্বর্যর একটা শক্তি হবে, বাঁচার অবলম্বন হবে। এসব ভেবে তার চোখ জোড়া পুনরায় ভিজে উঠল। শার্টের বাহুতে চোখ মুছতে আবারও ভিজে উঠল। সে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে সামনে তাকাতে দেখে শখ দাঁড়িয়ে আছে। তাকে চোখ মুছতে দেখে শখ হাসতে হাসতে বলল, যতই কাঁদো টিট, কিন্তু চাই চাই। ক্লাস শেষ না, চল বাড়ি চল। আজ না পরশু দিন যাব। গাড়িতে বসো, ড্রপ করে দিই, অর্ক আসছে। দুজনের কথার মাঝেই সেখানে অর্ক এসে পৌঁছালো। শখ অর্ককে জানালো খুশির খবর। এই নিয়েও রুবাবার অর্কের খোঁচাখুচি হলো, হাসাহাসি হলো। অর্ক জোর করে মিষ্টি খাওয়ার দাওয়াত নিল। অতঃপর বিদায় নিয়ে যে যার বাড়ির পথে রওনা হলো। রুবাব হাত ভর্তি করে মিষ্টি নিয়ে সবাইকে মিষ্টি মুখ করালো। বাড়ির সবার কাছে পৌঁছে গেল সুখবরের কথা। হই হই করতে লাগলো সবাই। ভীষণ খুশি হলো, কত দোয়া করলো। তারপর নিচে কিছুক্ষণ থেকে রুবাব রুমে যেতেই ঐশ্বর্য গুটি গুটি পায়ে সামনে এসে দাঁড়ালো। ছলো ছলো চোখে তাকাতেই রুবাব দুই হাত প্রসারিত করতেই ঐশ্বর্য তার বুকে ঝাঁপিয়ে পড়লো। শব্দ করে কেঁদে উঠল। রুবাব খুশি না ভেবে প্রথমে ভয়ই পেয়েছিল। রুবাব ছলো ছলো চোখে ঠোঁটে হাসি ফুটিয়ে ঐশ্বর্যের কপালের মাঝখানে আদর রেখে দিল। তারপর কপালে কপাল ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কেউ আর কোনো কথা বলল না, বাক্য ব্যয় হলো না। অথচ বুঝে নিল দুজন দুজনকে, সদ্য জন্ম নেওয়া তাদের নির্মল অনুভূতিকে। আজ সোমবার 13ই এপ্রিল 2026।
দিন গুনতে গুনতে সেই কাঙ্ক্ষিত দিনটি চলেই এলো। আজ শীতলের শুনানি। জেলা কোর্টের রায় মানতে পারেনি বিধায় নতুন করে হাইকোর্টে আপিল করেছিল শুদ্ধ। আজ নতুন করে সেই কেসের শুনানি ঘোষণা হবে। পূর্বের মতো এক বুক আশা নিয়ে চৌধুরী বাড়ির সবাই আদালতে উপস্থিত হয়েছে। অধীর আগ্রহে তাকিয়ে আছে আদালতের মূল ফটকের দিকে। কারণ শীতলকে এখনো আনা হয়নি। মূলত তাকে দেখার জন্যই সবার মন ব্যাকুল হয়ে আছে। আধা ঘন্টা পর পুলিশি পাহারায় শীতলকে আনা হলো। মেয়েটার হাতে হ্যান্ডকাপ নেই, পরনে ধূসর রঙের থ্রি পিস, মাথা নিচু করে হেঁটে এক প্রান্তে দাঁড়ালো সে। তারই পাশে দাঁড়ালো চারজন মহিলা পুলিশ। কথা বলতে গেলেও পুলিশ অ্যালাউ করবে না, তাই অদূরে দাঁড়িয়ে দেখলো সিনিন। তারপর আঁচলে চোখ মুছে নীরবে সেখান থেকে সরে এলেন। এখন বাজে দুপুর 1টা। সিরিয়াল অনুযায়ী শীতলের মামলা 6 নম্বরে। আজ সারাদিনের কেসগুলো শেষ হতে প্রায় দুপুর গড়িয়ে গেছে, তাই বিচারক জানিয়েছে একেবারে লাঞ্চের পর শীতলেরটা ঘোষণা করবে। ততক্ষণ অপেক্ষা। বরাবরের মতোই শীতল চুপ করে বসে আছে আদালত প্রাঙ্গণে। এসব অব্দি মুখ তুলে কারো দিকে তাকায়নি, মূলত তাকানোর সাহস হয়নি। সারা রাত কান্নার ফলে চোখের পাতা ফুলে আছে, মুখটাও ফ্যাকাশে। দুরু দুরু বুক নিয়ে আবারও এসেছে নিজের ভাগ্যের পরীক্ষা দিতে। সে জানে না কি হবে, কি লেখা আছে ভাগ্যে। যখন থেকে শুনেছে আবার আপিল করা হয়েছে, তখন থেকে অধরে অঝরে কেঁদেই যাচ্ছে। অজানা ভয়ে বুক কুঁকড়ে যাচ্ছে, ভীষণ ভয় লাগছে। ভয়টা মূলত শুদ্ধকে নিয়ে। কারণ মানুষটা এক বুক আশা নিয়ে এখনো প্রাণপণে লড়ে যাচ্ছে। আশা ছাড়েনি, হার মানেনি। যেখানে সে নিজে হাল ছেড়ে দিয়েছিল, সেখানে শুদ্ধ এখনো পূর্বের মতোই অটল। আজকেও যদি ফলস্বরূপ কিছু না হয়, তাহলে মানুষটা হয়তো একেবারে ভেঙে পড়বে। আর তার ভেঙে পড়া মুখ সহ্য করতে পারবে না সে। মানতে পারবে না তার বিশুদ্ধ পুরুষের হার। ঠিক এই চিন্তায় ভেতরটা অস্থির হয়ে আছে। চোখের পানিতে পথ দেখা মুশকিল হয়ে যাচ্ছে। সে যখন নিজের চিন্তায় মশগুল, তখন শুদ্ধ এলো। মহিলা পুরুষগুলো হাসতে হাসতে একটু সরে দাঁড়ায়। শুদ্ধ কেউ কিছু বলল বোধহয়, শুনতে পেল না শীতল। একটা ব্রেঞ্চের উপর নিশ্চুপ হয়ে বসে থাকতে দেখে শুদ্ধ বলল, কংগ্রাচুলেশনস। একটু পরে কি হবে না হবে এটা নিয়ে চিন্তায় মাথায় কাজ করছে তার। অথচ এই লোকে সে কি না কি অভিনন্দন জানাচ্ছে। সে অশ্রু ভেজা চোখে তাকিয়ে দেখলো ব্যক্তিগত পুরুষটাকে। পরনে কালো শার্ট, ক্রিম কালারের গ্যাবার্ডিং প্যান্ট। চোখের নিচের কালিগুলো যেন নির্ঘুম রাতের সাক্ষী। সে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। দৃষ্টি সরিয়ে ধীর লয়ে বলল, কেন? কারণ আপনি ফুপি হতে যাচ্ছেন, জানি তো। না, জানেন না। এবার আপনার রুবাব ভাই বাবা হতে যাচ্ছে। এই মুহূর্তে এমন সংবাদ পেয়ে শীতলের ঠোঁটের কোণে হাসি ফুটলো। ঘাড় ঘুরিয়ে একবার রুবাব ঐশ্বর্যের দিকে তাকালো, মন থেকে বলল, আলহামদুলিল্লাহ। আমার সব ভাই বোনেরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। আর বরটা বিরহের জলে ভেসে যাক। শীতল জবাব দিল না। জবাব দেওয়ার ভাষা থাকলে না জবাব দিবে? তখন শুদ্ধতার চোখ মুখের অবস্থা দেখে পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল, চোখ মুখের এই হাল কেন? এ হাল দেখার জন্য এত কষ্ট করে যাচ্ছি? বলেছি না, আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ যেন চোখ দিয়ে এক ফোঁটা পানি বের না হয়। এসব দেখতে পারি না আমি। ভালো লাগে না আমার। আমার কথা শুনতে ভালো লাগে না। আমার প্রতি একটু মায়াও হয় না, তাই না? একটুও হয় না। শীতল দৃষ্টি নামিয়ে নিল। থুতনি গিয়ে ঠেকলো গলার সাথে। ঠোঁট জোড়া কেঁপে উঠলো। ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে নিজেকে সামলাতে পারলো না। নীরবে কাঁদতে লাগলো। ফোঁটা ফোঁটা চোখের পানি ঝরে পড়লো কামিজের উপর। কেঁদেছে বলে বকেছিল কেঁদেছে বলে বকছিল, অথচ এখন তার সামনেই কাঁদতে শুরু করলো। এ পাগল ছাগলের করবে কি সে? এটাকে নিয়ে কোথায় যাবে? কি করলে বুঝবে তারও ধৈর্যের সীমা লিমিট ক্রস করতে শুরু করেছে? সে আর পারছে না। কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারলো না। বলতে যতটুকু স্থির আছে ততটুকু থাকবে না, তাই নিজেকে শক্ত ক্রোশে আবৃত করে মলিন হাসলো। শীতলের মুখ তুলে চোখ মুছিয়ে দিতেই শীতল কান্নারত কণ্ঠে থেমে থেমে বলল, কেন জানি খুব ভয় লাগছে। কথাখানা বলে শীতল পুনরায় ডুকরে কাঁদতে লাগলো। তার ভয় লাগছে তাই কাঁদছে, অথচ শুদ্ধ তাও পারছে না। বোঝাতে পারছে না এই মুহূর্তে তার ভেতরটা কেমন হচ্ছে, কি চলছে। সে নিজেও জানে না শীতলের জামিন না হলে এবার সে কি করবে, কিভাবে নিজেকে সামলাবে, আর স্বাভাবিক থাকার শক্তি থাকবে কিনা তাও জানে না। তবে সময় আছে। এত দূরে সে শেষ মুহূর্তে যেন শক্তি ফুরিয়ে যাচ্ছে। তবুও সে বরাবরের মতোই নিখুঁতভাবে নিজের ভয়টুকু আড়াল করে ফেলল। শীতলকে সাহস দিতে বলল, ভয় নেই, আল্লাহ ভরসা। আজও যদি জামিন না হয়, আবার কোনোভাবে চেষ্টা করব। এভাবে আর কতদিন?
যতদিন না আমার সুখ আমি ফিরে পাবো, যতদিন না আমার শূন্য বুক পূর্ণ হবে, যতদিন না আমার ভালো থাকাটুকু পরিপূর্ণভাবে আমার হবে। একথা শুনে শীতলের কান্নার বেগ বাড়ল। শুদ্ধর হাতটাকে আঁকড়ে ধরে হাতে কপাল ঠেকিয়ে কাঁদতে লাগলো। আজকাল বড্ড আফসোস হয় সে কেন আরো আগে শুদ্ধকে বুঝতে পারেনি, কেন তার পবিত্র ভালোবাসার গভীরতা বোঝেনি, কেন বোঝেনি মানুষটা এত যত্ন করে ভালোবাসতে জানে, এত যত্ন করে আগলে রাখতে জানে। যদি আরো আগে গুণাক্ষরে টের পেত, তাহলে আরো বেশ কিছুদিন তার সঙ্গে থাকতে পারতো। তাদের জীবন আরো সুন্দর সুন্দর কিছু মুহূর্ত যুক্ত হতো। আরো আগে ভালোবাসার মানে বুঝতো। আবার কবে আসবে সুদিন, কবে বাড়িতে ফিরতে পারবে, কবে আদুরে বিড়াল ছানার মতো প্রিয় পুরুষটার বুকে শান্তি খুঁজতে পারবে। আর যে সহ্য হয় না, আর না ধৈর্যে কুলাচ্ছে না। শীতলকে এভাবে কাঁদতে দেখে বাড়ির সবাই অশ্রু ভেজা চোখে এদিকে তাকিয়ে আছে। কয়েক মাস যাবৎ কাঁদতে কাঁদতে দিন কাটে ওনাদের। এভাবে দেখতে পারে না শুদ্ধ শীতলকে। কতদিন তাদের খুনসুটি মুহূর্ত দেখেনি, ঝগড়া করতে দেখেনি। মুখে না বললেও তাদের চালচলনে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশের দৃশ্য চোখে পড়েনি। কই সেসব সুখ, কোথায় হারালো সেসব দিন? ওনারা সবাই আজ সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানালো, এবার যেন এই দুটো প্রাণ এক হতে পারে। ছেলে মেয়ে দুটোর কেউই ভালো নেই। পৃথিবীর সমান সুখ এনে দিলেও তারা ভালো থাকবে না, হাসবেও না, যদি না দুজন দুজনকে পাশে না পায়। সায়ন ঘাসের উপর দুই পা মেলে দিয়ে বসে পড়েছে। দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে চঞ্চল দুটি পানের দিকে, যাদের প্রণয়ের সূচনা হয়েছিল তার হাত ধরে। যারা ভালো না বাসার পণ করেও পাগলের মতো দুজন দুজনকে ভালোবেসেছে। প্রত্যেক দিন ঝগড়াঝাটি মারামারি করে কেউ কাউকে দেখতে না পারার অভিযোগও জানিয়েছে। অথচ ভাগ্যের ফেরে আজকে তারা একে অপরকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে কাঁদছে। অথচ তাদের প্রণয় সূচনা হওয়ার আগেই বলেছিল, এমন একদিন আসবে যেদিন দুজনকে চোখে হারাবে, পাগলের মতো ভালোবাসতে শিখবে। এরা দুজনই হবে তার দেখা বেস্ট কাপল। সব মিলে গেছে, তার প্রতিটি বাক্য অক্ষরে অক্ষরে মিলে গেছে। পণ ভঙ্গ করার অপরাধে খুব করে অভিশাপ দিতে ইচ্ছে করছে। তারা যেন আর কখনো আলাদা না হয়, কখনো কেউ কাউকে ছাড়া থাকতে না পারে। জীবনের বাকি দিনগুলোতে অনাবিল সুখ যেন বৃষ্টি হয়ে ঝরে। এখন যেমন ওরা দুজন দুজনের শক্তি হয়ে আছে, সারা জীবন যেন তাই থাকে। ঘড়িতে সময় 2টা বেজে 10 মিনিট। কিছুক্ষণের মধ্যে আদালত কক্ষে যেতে হবে। বিশাল মাঠের মধ্যে সারাফাত চৌধুরী, সাফওয়ান চৌধুরী, স্বর্ণ, সায়ান, রুবা, ঐশ্বর্য, অর্ক, শখ, সিতারা, সিমিন, সিরাত, আজম, সাম্য, সৃজন, হাসান, স্যান্ডি, কামরান, কেউই বাদ নেই। আজকে সবাই এসেছে, সবাই তাকিয়ে আছে তাদের দিকে। সবার চোখে জল, সবার মনে ভয়, সবার একটাই চাওয়া এবার ভালো কিছু হোক। কান্না ভেজা চোখে আদালতে প্রবেশ করলেও সবাই যেন হাসি মুখে বের হোক। এসে গেল সেই ক্ষণ। শুদ্ধর মলিন মুখের দিকে তাকিয়ে চোখ মুছতে মুছতে আদালত কক্ষে প্রবেশ করলো শীতল। দাঁড়াতে হলো আসামির কাঠগড়ায়। চৌধুরী বাড়ির বড়রা আদালত কক্ষে প্রবেশ করলেও বাকিরা মাঠে বসে অপেক্ষা করতে লাগলো। কারণ সবাই প্রবেশের অনুমতি পেল না। কক্ষে বিচারক প্রবেশের আগ মুহূর্তে অহেতুক কথা না বলার সাবধান সাবধান বার্তাও জানানো হলো। একটু পরে বিচারক এলেন, বসলেন নিজের আসরে। বিচার কার্য শুরু হলো। পুরো কক্ষে তখন পিনপতন নিস্তব্ধ। শুদ্ধ আজও নিশ্চুপ হয়ে বসে আছে। শীতলের মুখ দেখে টেনশন যেন দ্বিগুণ বেড়ে গেছে। দরদর করে ঘামছেও। 1 বছরের রায় তার বুকে বিশাল বড় পাথর তুলে দিয়েছিল। 1 বছর শীতলকে ছেড়ে থাকার কথা ভাবতে পারে না সে, পারবেও না থাকতে। যার কারণে আজ আবারও এখানে উপস্থিত হতে হয়েছে। আজকের রায় হয় তার বুকের পাথর সরাবে, নতুবা আরো বড় পাহাড় তুলে দেবে। তবে শেষটা দেখেই ছাড়বে। এক পর্যায়ে বিচারক রায় ঘোষণার সময় ঘনিয়ে এলো। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে শীতলের দিকে তাকালেন। শীতল তখন ওনার দিকে তাকিয়েছিল। চোখাচোখি হলেও চোখ সরালো না, ভয় পেয়ে মাথা নতও করলো না। তা দেখে বিচারক পুনরায় ফাইলে দৃষ্টি নিবদ্ধ করলেন। পূর্বের রায়ের কাগজগুলো বেশ সময় নিয়ে দেখলেন। অতঃপর এক পর্যায়ে মৃদু স্বরে গলা খাকারি দিয়ে রায় ঘোষণার প্রস্তুতি নিলেন। আদালত কক্ষ তখন একেবারেই নীরব, শুধু শোনা যাচ্ছে ঘূর্ণয়মান ফ্যানের শব্দ। বিচারক এবার গুরুগম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, তদন্ত রিপোর্ট এবং জেলা আদালতের নথি পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে অপরাধটি ছিল তাৎক্ষণিক এবং সম্পূর্ণ আত্মরক্ষামূলক। পরিস্থিতির শিকার হয়ে আসামি চরমপথটি বেছে নিতে বাধ্য হয়েছিল। এইটুকু শুনেই শুদ্ধ নিঃশ্বাস যেন আটকে এলো।
সে হাতের মুঠো শক্ত করে শীতলের মুখের দিকে তাকালো। শীতল তখনও নিষ্পান ফ্যাকাশে মুখে পাথরের মতো চেয়ে আছে শুদ্ধের দিকে। এখনো যে রায় আসুক না কেন তা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। এখানে তাদের কোনো হাতও নেই, কিছু বলারও নেই, কিছু করারও নেই। বিচারক তখনও গম্ভীর কণ্ঠে বলে চলেছেন, এবং নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস অবৈধভাবে নিজের কাছে রাখার অপরাধে আসামিকে আরো 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো। একই সাথে আসামির বয়স, সামাজিক পটভূমি এবং মানসিক অবস্থা বিবেচনা করে জেলা আদালতের পূর্ববর্তী সাজা বাতিল পূর্বক তাকে সসম্মানে খালাস দেওয়া হলো। আসামিকে এখন থেকে নিজ গৃহে এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। এইটুকু শুনেই চোখের পাতা বন্ধ করতে শুদ্ধর চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে গেল। বুকের ভেতরটা কেমন যে করছে, ভাষায় প্রকাশ করার মতো না। দু চোখ পানি নিয়ে তার ঠোঁটে ফুটলো বিজয়ীর হাসি। অবশেষে সে পেরেছে অভিলাষীকে নিজের কাছে ফেরাতে। ফিরে পেয়েছে তার সুখ, হাসি, ভালো থাকাটুকু। পুরো কক্ষে তখন সবার চোখে আনন্দ অশ্রু ঝরছে। বিচারক নিজের রায় ঘোষণা শেষ করে উঠে চলে গেলেন। উনি যেতেই শীতল কাঠগড়ায় মাথা ঠেকিয়ে শব্দ করে কেঁদে উঠল। ওর কান্না পুরো কক্ষের দেয়ালে দেয়ালে যেন প্রতিধ্বনিত হলো। বুক ফাটা কান্না এত করুণ হয়। বোনকে এভাবে কাঁদতে দেখে সায়ন রবাব ছুটে গিয়ে বোনকে বুকে আগলে নিল। বোনকে থামাবে কি, কিছু বলার মতো অবস্থা আছে কি তারা? নেই তো। এতক্ষণ বহু কষ্টে দম আটকে বসেছিল। শীতল থামছে না, তাকে থামানো যাচ্ছে না দেখে নিজেরা উচ্চ শব্দে কাঁদতে লাগলো। তাদেরকে কাঁদতে দেখে শারাফত চৌধুরী, সাফওয়ান চৌধুরী, সিতারা, সিমিন, সিরাত দ্রুত পায়ে এগিয়ে গেলেন। গুটি গুটি পায়ে এগুলো শখ, স্বর্ণ আর ঐশ্বর্য। শুধু চুপ করে অনর সেভাবেই বসে রইল শুদ্ধ। কাঁদুক সে পান খুলে কেঁদে নি, কেঁদে কেঁদে বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো হালকা করে নি। এতদিন যে কষ্টে গুমড়ে মরছিল, সেসব কষ্ট এখানেই মাটি চাপা দিয়ে দিক। সে চুপ করে শুনল শীতলের হৃদয় বিদারক কান্না, কান্না মিশ্রিত সুরে বলা প্রতিটি কথা, প্রতিটি বাক্য। শীতল তখনও সায়নের হাত আঁকড়ে ধরে চিৎকার করে কেঁদে বলেই যাচ্ছে, আমি কোন সাহসে বাড়িতে যাব ভাইয়া? কি করে ওই বাড়িতে ঢুকবো? আমার আমার বাবা আর ওই বাড়িতে নেই ভাইয়া। বাড়ি গিয়ে কাকে বাবা বলে ডাকবো? কে আমার ডাকে ছুটে এসে বুকে আগলে নেবে? আমি কাকে আমার কষ্টের দিনগুলোর কথা জানাবো ভাইয়া? শেষবার যখন বাড়ি গিয়েছিলাম, আমার বাবা কাফনে পড়ে কত আরামেই না ঘুমাচ্ছিল। কত ডাকলাম, উঠলো না। মাথায় হাত রেখে বললাম না, বললো না, কাঁদে না মা। বাবা সব সময় তোমার সঙ্গে আছে ভাইয়া। আমার বাবা আমাকে ফাঁকি দিয়েছে ভাইয়া। আমার বাবা আমার ফেরার অপেক্ষা করেনি। আজ মুক্তি ঠিকই হলেও শুধু আমার কলিজার টুকরো বাবাকে হারিয়ে ফেললাম। আমি আর পাবো না আমার বাবাকে, আর দেখতে পাবো না আমার বাবার হাসি মাখা মুখ, আর পাবো না বাবার গায়ের গন্ধে। আমি 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 এই অভাব কি দিয়ে পূরণ করব? কি করে এই আফসোস মেটাবো? আমি কাকে ডেকে আমি আমার কলিজা ঠান্ডা করব? তার করা আকুতিতে উপস্থিত প্রতিটা সদস্য অঝরে কাঁদতে লাগলো। অবাক করা ব্যাপার, এক কোণে দাঁড়ানো পুলিশরাও কাঁদছে। বুকে গিয়ে যেন লাগছে শীতলের প্রতিটা কথা। তার জায়গায় না দাঁড়ালেও কথাতে হৃদয়খানা এফোর ওফোর করে দিচ্ছে। শুদ্ধ আর বসলো না, চোখ মুছতে মুছতে কক্ষ থেকে বেরিয়ে গেল। আর যেতে যেতে মনে মনে বলল, কেঁদে নে ব্যাঙাচি, মন পান খুলে কেঁদে নে। এটাই যেন তোর জীবনের শেষ কান্না হয়। তোর কান্না বড্ড বিধ্বংসী রে, আমার ভেতরটাকে ভেঙে চুরে একাকার করে দেয়। এদিকে বাইরে অর্ক, হাসান, কামরান, আজম, সাম্য, সৃজন অস্থির হয়ে পায়চারি করছিল। টেনশনে তাদের বেহাল অবস্থা। শুদ্ধ কক্ষ থেকে বেরিয়ে মাঠে আসতে তাকে ঘিরে ধরলো। শুদ্ধ শুধু সম্মতি সুযোগ মাথা নাড়াতেই তারা একসুরে চিৎকার করে বলে উঠলো, আলহামদুলিল্লাহ। টেনশনে এক একজন ঘেমে নিয়ে একাকার অবস্থা। আজম মাঠে ধপ করে শুয়ে পড়লো। তার খাতনা করার সময়ও এতটা টেনশন করেনি। ততক্ষণে আসরের আজান হয়ে গেছে। ঘড়িতে তখন 4টা বেজে 20 মিনিট। শুদ্ধ ঘড়িতে সময় দেখে দ্রুত পায়ে অফিসারের কাছে ছুটলো। শীতলের বাড়ি ফেরা নিয়ে কথা তুললো, কিন্তু যে ভয় পাচ্ছিল অবশেষে সেটাই হলো। যতই জামিন হোক, আজ বাড়ি ফেরা হচ্ছে না শীতলের। কারণ জামিন হলেও রিলিজ অর্ডার সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠাতে হয়। সেটি কেন্দ্রে পৌঁছাতে পৌঁছাতে রিলিজ অর্ডার গ্রহণের সময় শেষ হয়ে যায়। তাছাড়া সূর্যাস্তের পর, সন্ধ্যার পর বন্দিকে দেখার কারো সুযোগ দেয় না। সেখানে বাড়ি ফেরার আশা করা একেবারে অযৌক্তিক। এটাই নিয়ম। বছর না বছর না, যুগ যুগ ধরে এমনটাই হয়ে আসছে। তারা নিয়মের বাইরে যেতে পারবে না। আজকের রাতটুকু না হয় কেন্দ্রে কাটিয়ে আগামীকাল সকালে বাড়িতে ফিরবে। এতদিন এত কষ্ট করলো, আর একটু করুক।
শুদ্ধ বলার কিছু রইল না, বোঝাতে পারলো না তার মনের অবস্থা। তবে এটাই স্বস্তির কথা, জামিন হয়ে গেছে। এদিকে অফিসারের হুকুম পেতেই মহিলা পুলিশ শীতলকে কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য আদালত কক্ষ থেকে বের হলো। বাড়ির বাকি সদস্যরা পেছন পেছন বেরিয়ে এসেছে। শুদ্ধ তাদের দিকে এগিয়ে গেল। শীতল কেমন রিয়াক্ট করে কে জানে, তাও হাসি মুখে বলল, আসরের আজান পড়ে গেলে কেন্দ্রে যেমন দেখা করতে দিত না, ওই নিয়ম এখানেও। ছাড়বে না, আর একটা রাতের ব্যাপার। শীতল কিছু বলল না, শুধু ঘাড় কাত করে সম্মতি সূচক মাথা নাড়ালো। তখনই সাম্য ডেকে উঠতেই শীতল ডানে তাকাতেই দেখতে পেল সায়ন, রুবাব, অর্ক, আজম, কামরান, হাসান, সাম্য, সৃজন হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাদের কিছু বলার আগে সবাই হাত তুলে ইশারায় সেলুট করলো, অর্থাৎ অনেক কষ্ট যুদ্ধ শেষে তোমার কঠিন পথযাত্রা শেষ, তুমি মুক্ত, তুমি বিজয়ী, তুমি সাহসী। একজন সাহসী বোন হয়ে ভাইয়ের বিপদে রুদ্রাণী রূপে আবির্ভাব হওয়ার জন্য তোমায় সালাম। তাদের এহেন কাণ্ডে শীতলের চোখ জোড়া জলে ভরে গেল। কতদিন পর মন খুলে হাসলো। যাওয়ার সময় হয়ে গেছে তাই বাবারাতেই অর্ক হঠাৎ চেঁচিয়ে বলল, হে শালিকা, কাল কি তাহলে আরেকবার সাজাবো? কি, আমার বন্ধুকে বরবেশে? একথা শুনে শীতল তাকালো শুদ্ধর দিকে। অনেক দিন পর তার গাল দুটো লজ্জা লালিমা দেখা গেল। বাকিরা হেসে ফেললো এইভাবে লজ্জা পেতে দেখে। শীতল আর দাঁড়ালো না, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে এগিয়ে গেল। আর শুদ্ধ তখনও দুই পকেটে হাত গুজে সময়ের হিসাব কষতে লাগলো। আজ বিকেল 5টা থেকে আগামীকাল সকাল 10টা, অর্থাৎ আর মাত্র 16 ঘন্টা। এই 16 ঘন্টা কাটাতে পারলেই শীতলকে তৃষ্ণার্ত বুকে জড়িয়ে নিতে পারবে, বুক ভরে শ্বাস নিতে পারবে। এতদিনের সব কষ্টের সমাপ্তি ঘটবে। অসময়ের মেঘ কেটে তাদের সবার জীবনে সুসময়ের সূর্য উঠবে। সমাপ্তি।